আচ্ছা বলো, আগের দিন কার কি অসুবিধা আছে আগে একটু বলে নাও। মানে আগের দিন ক্লাসটা আমি একটুখানি রিভিশন করিয়ে দেবো। হ্যাঁ, মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ফার্স্ট লেকচারে কারো যদি কিছু ডাউটস থেকে থাকে তা সেটা আগে একটুখানি বলে নাও। হুম? কারো কিছু অসুবিধা আছে? কি রে শ্রেয়া, হ্যাঁ স্যার। ঠিক আছে? আগের দিন কিছু অসুবিধা আছে দেখেছিস? মানে আগের দিন কি ক্লাসটা দেখেছিলি না দেখিসনি, না কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তোদের নেয় এই সেমিস্টারে? হ্যাঁ স্যার, আচ্ছা দেখেছি। কিছু অসুবিধা হয়েছে? না স্যার। বাবা, আবার কি আসছে রে এখন সব। চলো, আচ্ছা দেখো এই চ্যাপ্টারটা কিন্তু তোমার, বা এই যে পার্টটা, এই পার্টটা খুব সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে থার্মোডাইনামিক্সের যে ইউজটা তোমার কেমিস্ট্রির অন্যান্য জায়গায়, পার্টিকুলারলি অর্গানিক ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কোন একটা রিয়াকশন তার ইকুইলিব্রিয়াম ইত্যাদি নিয়ে তুমি যদি ডিসকাস করতে চাও আর কি, তার ইল নিয়ে যদি কথাবার্তা বলতে চাও, তাহলে তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এই পার্টটা তোমার খুব ভালো করে জানতে হবে আর কি। আচ্ছা আমরা মানে আগের দিন কি করেছি সেটা প্রথমে একটুখানি বলে নিই। হ্যাঁ, ধর আমি what we have discussed in the last lecture. আর এমনি সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন আপ টু ফিউগাসিটি পর্যন্ত যেসব আলোচনা হয়েছিল সেগুলো পুরো পরিষ্কার তো? নিজেরা বাড়িতে বারবার করে পড়ে নিচ্ছ তো? পরীক্ষার মতো করে তৈরি করে না ওটা, ঠিক আছে? হুম। দেখো আমি আগের দিন যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে তোমার একটা প্রথমেই যেটা করেছিলাম আমি পরপর করে লিখছি যে ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম, এইটাকে প্রথমে বুঝতে হয়েছিল। আচ্ছা আমরা এরকম একটা টিপিক্যাল রিয়াকশন কনসিডার করেছিলাম। টিপিক্যাল রিয়াকশনটা দু রকম করেই লিখি। একটা হচ্ছে জাস্ট ফেঁদে লেখা, নিউ নিউ এ এ নিউ বি বি প্লাস ডট ডট ডট, সেইখান থেকে তোমার তৈরি হচ্ছে ধরো নিউ ডি ডি প্লাস নিউ ই ই প্লাস ডট 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 ডট, একটা ইকুইলিব্রিয়ামে এসছে, একটা রিভার্সিবল রিয়াকশন যে বেসিক্যালি ইকুইলিব্রিয়াম এসেছে। টিপিক্যাল রিয়াকশনটা এরকম। আর এটাই হচ্ছে ইন শর্ট হ্যান্ড নোটেশন। আর শর্ট হ্যান্ড নোটেশন এই ইকুয়েশনটা তুমি লিখতে পারছিলে সামেশন ওভার আই নিউ আই এআই ইকুয়াল টু জিরো, যেখানে তো প্রত্যেকটা টার্মের মানে এআইটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা অফ দ্য ith chemical species, chemical formula of the ith chemical species। নিউ আইটা হচ্ছে তোমার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো বাই কনভেনশন পজিটিভ ধরা হয় ফর প্রোডাক্ট। এগুলো আমি বারবার এগুলো ব্যবহার করি, মানে যে কোনো রিয়াকশন বা কেমিক্যাল কাইনেটিক্স পড়ার সময় এগুলো বারবার ব্যবহার করা হয়েছে। নেগেটিভ ফর রিয়াক্ট্যান্ট, এটা যদি হয় তাহলে তোমার
এই ভ্যান ড্রপ রিয়াকশন আইসোথার্মটাকে তুমি এইরকম ভাবে লিখবে যে যে কোনো একটা আরবিট্রারি কন্ডিশনে গিভস ফ্রি এনার্জিটা হচ্ছে তোমার এই স্ট্যান্ডার্ড স্টেটে গিভস ফ্রি এনার্জি প্লাস RT ln উপরে থাকবে অ্যাক্টিভিটি অফ ডি টু দি পাওয়ার নিউ ডি, অ্যাক্টিভিটি অফ ই টু দি পাওয়ার নিউ ই, মানে প্রোডাক্ট গুলো আর কি, আর নিচে থাকবে অ্যাক্টিভিটি অফ এ টু দি পাওয়ার নিউ এ, অ্যাক্টিভিটি অফ বি টু দি পাওয়ার নিউ বি ডট 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 ডট। এইটা হচ্ছে একটা তোমার গিভস সরি ভ্যান ড্রপ রিয়াকশন আইসোথার্মটা এরকম তোমার দেখতে। আচ্ছা, এইটার আরো অনেক রকমের রোটেশন আছে, মানে এইটা এইরকম ভাবে লিখতে পারলে, অথবা কেউ চাইলে এটাকে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা জি জিরো প্লাস RT সামেশন ওভার আই নিউ আই এল এন এআই এইরকম ভাবে লিখতে পারে। মানে যদি শর্ট হ্যান্ড নোটেশনে কেউ লেখে তাহলে এই 2 নম্বরটাকে লিখবে, আর যদি এরকম জাস্ট খুলে লেখে তাহলে জাস্ট 1 নম্বরের মতো করে লিখবে, যেটা তুমি কমফোর্টেবল তুমি সেই রকম ভাবেই লিখলে আর কি এইটা। আচ্ছা, এইটাকে আর এক রকম করে করা যায়, এটা তো হলোই, এটা ধরো 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন ভ্যান ড্রপ রিয়াকশন আইসোথার্ম। আবার এরকম একটা ডেফিনেশন ঠিক করা হয়, সেটা হচ্ছে এই যে তোমার যে অ্যাট ইকুইলিব্রিয়ামে ডেল্টা জিটা যেহেতু 0 হচ্ছে, সেখান থেকে ডেল্টা জি জিরো বলে একটা টার্ম তুমি ডিফাইন করতে পারো, সেটা হচ্ছে মাইনাস RT ln, যারা ডেল্টা কি যদি 0 হয়ে গেছে, ডেল্টা জি জিরোটা কত হচ্ছে মাইনাস RT ln এই যে প্রোডাক্ট তার অ্যাক্টিভিটি অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ডি, অ্যাক্টিভিটি অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ই ডট ডট ডট, ওই অ্যাক্টিভিটি অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ এ, অ্যাক্টিভিটি অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ বি, এইটা অর্থাৎ এইটা হয়ে গেল মাইনাস RT ln, এটাকে আমি জাস্ট কে এ নাম দিলাম। এই কে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি একটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তবে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা, তাহলে কে এটা এইটা হচ্ছে তোমার একটা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটা। একটা সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা কে এক্স, এখানে কিন্তু কে এক্স হলে এটা হবে না, এটা কে এ লিখছে, এটা কেপি হতে পারে, কেসি হতে পারে, কে এফ হতে পারে, ডিপেন্ডিং অন তুমি কোন ধরনের অ্যাক্টিভ মাস নিয়ে কথাবার্তা বলছো। তাহলে কে এটা সেটা ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই RT এরকম হলো। অথবা এটাকে তুমি লিখলে যে প্রোডাক্ট গুলো আছে, ধরো এ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ডি, এ ই অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ই ডট ডট ডট, বাই এ এ অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ এ বি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ বি ডট 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 ডট। এইটা তাহলে এইটা হলো তোমার একটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আচ্ছা, এবার থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে তুমি এখানে বসিয়ে দাও, তার মানে কি ডেল্টা জি জিরোটা মাইনাস RT ln কে যদি তুমি বসিয়ে দাও, তাহলে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি 3 নম্বর 4 নম্বর ইকুয়েশন পেতে পারো, সেটা হচ্ছে ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস RT ln কে এ ধরো প্লাস RT ln, এইটা তুমি আমি জাস্ট মানে মানে কিউ লিখে দিতে পারি, কিউ লিখে দিলাম ধরো এইটা, যেখানে কিউটা হচ্ছে ওই এ ডি টু দি পাওয়ার নিউ ডি, এ ই টু দি পাওয়ার নিউ ই ডট ডট ডট, বাই এ টু দি পাওয়ার নিউ এ বি টু দি পাওয়ার নিউ বি ডট 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 ডট। এইটাকে বলা হয় রিয়াকশন কোশেন্ট। আর একটা জিনিস খেয়াল করো, এই যে কে এ আর কিউ দুটো কিন্তু আলাদা জিনিস। কে এ যখন বলছি রিয়াক্টর এবং প্রোডাক্ট তাদের যে অ্যাক্টিভিটি গুলোকে লেখা হচ্ছে, এটা হচ্ছে এক ইকুইলিব্রিয়ামে, আর যখন কিউ লিখছি সেখানে কিন্তু এটা কিন্তু যে কোনো একটা আরবিট্রারি কন্ডিশনে, ঠিক আছে। তাহলে তুমি এই ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস RT ln কে এ প্লাস RT ln কিউ এইরকম ভাবেও কিন্তু ভ্যান ড্রপ রিয়াকশন আইসোথার্মটাকে লিখতে পারো, যেখানে কিউটা হচ্ছে তোমার রিয়াকশন কোশেন্ট, যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো দেখতে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নয়, কারণ কিউটা সেটা যখন আরবিট্রারি কনস্ট্যান্ট আরবিট্রারি টাইমে যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করেনি, তখন তোমার রিয়াকশন বা প্রোডাক্টের অ্যাক্টিভিটি গুলো কিউ এর এক্সপ্রেশন ইনভলভ আছে, আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশনে কিন্তু রিয়াকশন এবং প্রোডাক্টের অ্যাক্টিভিটি গুলো এক ইকুইলিব্রিয়ামে তোমার ইনভলভ আছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে তোমার, হ্যাঁ বলো। হ্যাঁ
এটা ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে তো? এটা তাহলে ভ্যান ডার রিয়াকশন আইসোথার্মটা তার বিভিন্ন রকম ভাবে তুমি জিনিসটাকে প্রথম দেখলে। ঠিক আছে? বোঝা গেল? হলো? আচ্ছা, এবারে এইখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সম্বন্ধে দু একটা কথা জাস্ট বলার দরকার। সেটা হচ্ছে যে এই টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা, টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার। এটা শুধুমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করে। এই টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আচ্ছা কেন এটা বলেনি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি, এটা স্ট্যান্ডার্ড সেটে গিউসফি এনার্জি, তাহলে স্ট্যান্ডার্ড সেটে গিউসফি এনার্জি কিন্তু প্রেসার ইন্ডিপেন্ডেন্ট। টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ independent of pressure or presence of catalyst or inert gas etc. এদের উপরে কিন্তু টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নির্ভর করে না। তোমার প্রেসারটা চেঞ্জ করলে বা তোমার ধরো ক্যাটালিস্ট ইউজ করলে তার উপরে কিন্তু টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা নির্ভর করে না। আচ্ছা, টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট depends on the stoichiometric representation of the reaction. Stoichiometric representation of the reaction, কারণটা বেসিক্যালি এই ধরো আমি এরকম একটা রিয়াকশনের কথা বলছি, ধরো নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস থেকে ধরো তৈরি হলো 2 অ্যামোনিয়া গ্যাস। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে গিউসম্যানের চেঞ্জ যদি ডেল্টা জি জিরো করো, তো সেইখান থেকে তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কত পাবে, ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি। আর এবারে হাফ দিয়ে যদি গুণ করে দাও, ধরো হাফ এন টু গ্যাস প্লাস 3/2 এইচ টু গ্যাস থেকে যদি তুমি ধরো অ্যামোনিয়া করো এইটা, তাহলে এর ক্ষেত্রে গিয়ে ডেল্টা জি জিরো সেইটা কত হবে না, ডেল্টা জি জিরো বাই টু হয়ে যাবে। কেন হয়ে যাবে, কারণ গিউসম্যানের যে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, তার নাম্বার অফ মোলস যেহেতু অর্ধেক হয়ে গেল, তাহলে ডেল্টা জি জিরোটা হচ্ছে আগে যা ছিল তার অর্ধেক হয়ে গেল। সেইখান থেকে যে নতুন তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে করবে, সেটা দেখবে তোমার রুট ওভার অফ দ্য প্রিভিয়াস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তোমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা মানে কিছুই না, এখানে ডেল্টা জি জিরোর জায়গায় ডেল্টা জি জিরো প্রাইম বসাবে, বসে যদি তুমি করো তাহলে কে এটা রুট ওভার অফ কে হয়ে গেছে। মানে তোমার স্টোইচিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য রিয়াকশন তার উপরে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা নির্ভর করবে। ঠিক আছে? কেউ একজন বারবার জয়েন করতে চাইছে, দেখি কি দাঁড়া চলে গেল। ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হলো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে তোমার অ্যাক্টিভ মাসটা কিভাবে তুমি এক্সপ্রেস করছো তার উপরে কিন্তু বিভিন্ন রকমের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হতে পারে। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ডস অন, মানে থার্ডলি টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ডস অন দ্য নেচার অফ অ্যাক্টিভ মাস। নেচার অফ অ্যাক্টিভ মাস কিরকম, ধরো তোমার ধরো কে পি তুমি ডিফাইন করতে পারো। কে পিটা হচ্ছে এই পার্শিয়াল প্রেসার অফ তোমার, মানে পার্শিয়াল প্রেসার বললে অ্যাকচুয়ালি ভুল হবে, মানে অ্যাকচুয়ালি একটুখানি বলে নিই তার আগে, এক সেকেন্ড। এইটা ধরো তুমি অ্যাক্টিভ মাস যেটা, এই অ্যাক্টিভ মাসটাকে এইরকম ভাবে লিখছো, অ্যাক্টিভ মাসকে না অনেক রকম ভাবে রিপ্রেজেন্ট করার জায়গা আছে। তাহলে অ্যাক্টিভ মাস অফ দ্য আইগেট স্পিসিস, সেটা হচ্ছে আইগেট স্পিসিসকে পার্শিয়াল প্রেসার বাই স্ট্যান্ডার্ড প্রেসার পি জিরো, এইরকম ভাবে লেখা যায়, যেখানে পি জিরোটা ইউজুয়ালি হচ্ছে তোমার 1 বার, কখন না হোয়েন partial pressure Pi is expressed in bar।
যদি প্রেশারটা যদি বার ইউনিটে এক্সপ্রেস করো তাহলে P0টা হচ্ছে 1 বার, যাতে করে এই PI বাই P0টা তোমার ইউনিটলেস করে দেবে। আর PIটা হচ্ছে তোমার পার্শিয়াল প্রেশার অফ দ্য আইগেন গ্যাস। আচ্ছা, এইখানে যেটা ইম্পর্টেন্ট, যে যখন আমি অ্যাক্টিভ মাস থেকে PI বাই P0 ধরে নিচ্ছি, সেখানে একটা জিনিস হচ্ছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে একটা গ্যাস ফেজ রিয়াকশন যেখানে গ্যাসটাকে আইডিয়ালি বিহেভ করছে ধরে নিচ্ছে। এটা কার জন্য ভ্যালিড? ফর এ গ্যাস ফেজ রিয়াকশন when all the gases are assumed to be ideal। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ মাসটাকে যদি এরকম তুমি লেখো তাহলে সেটা কি হবে? তখন তাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট KP তুমি লিখবে, সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ D at equilibrium বাই P0, তার পাওয়ার হচ্ছে তোমার নিউ ডি, পার্শিয়াল প্রেশার অফ E at equilibrium বাই P0, তার পাওয়ার নিউ ই ডট 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 বাই partial pressure of A at equilibrium by standard pressure P0, তার পাওয়ার নিউ A, partial pressure of B at equilibrium by P0, তার পাওয়ার নিউ B ডট 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 ডট। তাহলে এইটা যেটা হলো তোমার, সেটা হচ্ছে তোমার KP হলো এইটা। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে তুমি এইরকম ভাবে এক্সপ্রেস করতে পারো এইটা। আচ্ছা, আবার যদি অ্যাক্টিভ মাসটাকে এইরকম ভাবে লেখো AI ইকুয়াল টু CI বাই C0, এইটা যেখানে আবার C0টা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 1 মোল পার লিটার when CI is expressed in মোল পার লিটার, মানে কনসেন্ট্রেশন মোল পার লিটারের দিকে, তাহলে C0টা হচ্ছে 1 মোল পার লিটার এইটা। CIটা হচ্ছে কনসেন্ট্রেশন, হ্যাঁ, CIটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য ith কম্পোনেন্ট। হ্যাঁ, CIটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য ith কম্পোনেন্ট। ঠিক আছে, আচ্ছা এইটা এই যে কনসেন্ট্রেশন হিসেবে কখন লিখতে হবে, এটা কার জন্য সত্যি না? ফর আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশনের জন্য এটা সত্যি। মানে তোমার অ্যাক্টিভ মাসটাকে তুমি কনসেন্ট্রেশন দিয়ে এক্সপ্রেস করতে পারবে ফর আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন। এটা গ্যাস ফেজ রিয়াকশন হতে পারে অথবা সলিউশন ফেজ রিয়াকশন হতে পারে। ফর আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন, এটা মেবি ইন গ্যাস ফেজ অর লিকুইড ফেজ। এইটাকে সবসময় তোমার মানে নেসেসারিলি গ্যাস ফেজই হতে হবে সেরকম না, লিকুইড ফেজে হলেও তোমার চলবে। সলিড ফেজের ক্ষেত্রে সিচুয়েশনটা একটুখানি অন্যরকম। সলিড ফেজের ক্ষেত্রে আসলে কনসেন্ট্রেশন টার্মসে এক্সপ্রেস করাটা উচিত হবে না, কারণ সেটা কখনই আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট হবে না, তখন পুরোটাই অ্যাক্টিভ মাসের টার্মসে এক্সপ্রেস করতে হবে সেটা। তাহলে এইরকম ভাবে যদি অ্যাক্টিভ মাসটাকে লেখো, তখন একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুমি ডিফাইন করতে পারো কেসি। কেসিটা কি? কেসিটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই C0, তার পাওয়ার হচ্ছে তোমার নিউ ডি, concentration of E at equilibrium by C0, concentration of E at equilibrium by C0, তার পাওয়ার নিউ E ডট 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 by concentration of A at equilibrium by C0, তার পাওয়ার নিউ A, concentration of B at equilibrium by C0, তার পাওয়ার নিউ B ডট ডট ডট। এটা হচ্ছে কেপি, এটা কেসি হলো। তাহলে কেপি কেসি এইরকম ভাবে তুমি ডিফাইন করতে পারো। আচ্ছা, আর একটা অনেক সময় করা হয় যে যদি তোমার ধরো গ্যাস ফেজ রিয়াকশন বাট দ্য গ্যাসেস ডু নট বিহেভ আইডিয়ালি, তখন তুমি একটা কে এফ ডিফাইন করতে পারো। কে এফ, সেটা হচ্ছে ফিউগাসিটি অফ ডি বাই ওই P0 টু দি পাওয়ার নিউ ডি, ফিউগাসিটি অফ ফিউগাসিটি অফ ডিটা এইভাবে লিখতে হবে,
ফিউগাসিটি অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম, ফিউগাসিটি অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো, তার পাওয়ার হচ্ছে নিউ ই ডট 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 বাই fugacity of A at equilibrium by P0 তার পাওয়ার নিউ A into f of B at equilibrium by P0 তার পাওয়ার হচ্ছে নিউ B ডট ডট ডট। এটা হচ্ছে KF। এটা KF টা অ্যাকচুয়ালি বেশি ব্যবহৃত হয় না, KP KCটাই মূলত ব্যবহৃত হয় তোমার, ঠিক আছে। এটা তাহলে এই যে তোমার KP KC এরা কিন্তু টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, হ্যাঁ, মানে টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে প্রপার্টিগুলো আছে, এটা যেমন বলেছেন এটা শুধুমাত্র টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে, প্রেসারের উপর ডিপেন্ড করবে না, ক্যাটালিস্ট বা ইনার্ট গ্যাসের প্রেজেন্স তাদের উপর কোনো ডিপেন্ডেন্স থাকবে না, স্টয়কিওমেট্রিক রিপ্রেজেন্টেশনের উপর নির্ভর করবে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তাহলে কেপি কেসি কেএফ আমি বললাম, কেএফটা আমাদের অত বেশি ব্যবহৃত হবে না, কেপি আর কেসিটাই মূলত আমাদের ব্যবহৃত হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা তোমার একটা সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিফাইন করতে হয়, সেটা হচ্ছে কে এক্স। আচ্ছা, কে এক্সটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো নয়, ডেল্টা জি স্টার বাই আরটি। এখানে ডেল্টা জি স্টারটা কি তোমার গিবস-ফেনের যত রিয়াকশন এনার্জি of the reaction when all the reactants and products are assumed to be pure। আচ্ছা, এবারে খেয়াল করো এইখানে যখন আমি ডেল্টা জি জিরো টার্মসে লিখেছিলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে, এই যে ডেল্টা জি জিরো টার্মসে লিখেছিলাম, যেখানে ডেল্টা জি জিরোটা হচ্ছে গিবস এনার্জি স্ট্যান্ডার্ড স্টেট, গিবস এনার্জি of the reaction at standard state. This is the function of temperature only, function of temperature only। আর এখানে যখন ডেল্টা জি স্টারটাকে লিখলাম, এইটা this is the function of টেম্পারেচার অ্যান্ড প্রেসার, টেম্পারেচার প্রেসার দুজনেরই ফাংশন। সেই জন্য এই যে কে এক্স, এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, মানে এটা এইরকম ভাবে লিখতে পারো, অথবা মানে এটাকে এইরকম ভাবে লিখতে পারো, অথবা এটাকে তুমি এইরকম ভাবে লিখে দাও। এটা হচ্ছে তোমার ধরো এই মোল ফ্র্যাকশন অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ডি, মোল ফ্র্যাকশন অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ই। আচ্ছা, মোল ফ্র্যাকশন অলরেডি যদি ইউনিটলেস, তাকে ইউনিটলেস করার জন্য স্ট্যান্ডার্ড কিছু দিয়ে তোমার ভাগ করার দরকার পড়ছে না। তাহলে মোল ফ্র্যাকশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ এ, মোল ফ্র্যাকশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ বি ডট ডট ডট। এটা হচ্ছে কে এক্স, ঠিক আছে। এবং এই কে এক্স কিন্তু তোমার আনলাইক টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ডস অন প্রেসার। এইটা কিন্তু প্রেসারের উপর ডিপেন্ড করছে। তাহলে কেপি বা কেসি তারা কিন্তু প্রেসারের উপর ডিপেন্ড করে না, কিন্তু কে এক্সটা সে কিন্তু প্রেসারের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে এইটা। আর কেপি কেসি কে এক্স তারা একে অপরের মধ্যে যে রিলেশন গুলো সেটা একটুখানি জানার দরকার পড়ে। ধরো কেপি কেসির মধ্যে সম্পর্ক আছে, আবার কেপি কে এক্স এর মধ্যে সম্পর্ক আছে, এরকম ভাবে পারস্পরিক যে সম্পর্কগুলো। ধরো কেপি কেসি সম্পর্কটা কি না, কেপি সমান কেসি ইন্টু সি জিরো আর টি বাই তোমার পি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ, যেখানে ডেল্টা নিউটা কি না ওই যে তোমার সাম অফ স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ প্রোডাক্ট মাইনাস সাম অফ স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট। এইটা এটা হলো। আর কেপি কেসি হলো, আচ্ছা কেপি কে এক্স এর সম্পর্ক এরকম, কেপি ইকুয়াল টু কে এক্স পি বাই পি জিরো, পি জিরো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার, হ্যাঁ, টু দি পাওয়ার ডেল্টা নিউ এটা। আর তুমি তাহলে এই দুটো থেকে তুমি আবার কেপি কেসি পেয়ে গেলে, কেপি কে এক্স পেয়ে গেলে, তাহলে হচ্ছে কেসি কে এক্স এর সম্পর্কটা তুমি এখান থেকে পেয়ে যেতে পারবে আর কি। মানে ধরো এটাকে তুমি এইভাবে লিখতে পারো, মানে
কেসি কে এক্স এর মধ্যে সম্পর্ক করলে এই দুটোকে সমান করে দাও আর কি, আর কিছু না। এই দুটোকে সমান করে দিলে তোমার কি দাঁড়াবে, তোমার ধরো কে এক্সটাই যদি বলি, মানে এখানে কোথাও একটা, এখানে লিখে দিচ্ছি, এখানে এটা হচ্ছে ধরো কে এক্সটাকে তুমি লিখতে পারো কে সি ইন্টু C0 RT/P, তার পাওয়ার হচ্ছে তোমার ডেল্টা নি। তাহলে কেপি কেসি কে এক্স এই পারস্পরিক সম্পর্কগুলো তুমি এখানে পেয়ে গেলে। ঠিক আছে, হয়েছে? তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে আগের দিনে তোমাদের মূলত এতখানি কভার করা হয়েছে, তাই তো? তাহলে মানে আগের দিন ওই এদেরকে লিঙ্কটা দেওয়া, মানে মানে ঝাড়গ্রামের ছেলেদের লিঙ্কটা দিতে ভুলে গিয়েছিল। হ্যাঁ, তাহলে সেই তাহলে মোটামুটি যেটা পড়ানো হয়েছে সেটা আমি মোটামুটি ভাবে এক্সটেন্সিভলি সামারাইজ করে দিলাম। ঠিক আছে, আর এবারে এইখান থেকে এবার আমরা শুরু করব আজকের ক্লাসটা। আজকে এবারে আমরা যেটা পড়তে চলেছি, what we want to discuss today, আচ্ছা আমরা মোটামুটি তিনটে জিনিস করব। একটা হচ্ছে তোমার ভ্যান ডক ইকুয়েশনটাকে ডিরাইভ করব, তারপর হচ্ছে তোমার লাচাতিলিয়ার প্রিন্সিপালটাকে আলোচনা করব, আর তারপরে হচ্ছে তোমার ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে অ্যাডভান্সমেন্ট অফ রিঅ্যাকশনের সম্পর্কটা জাস্ট দেখবো আর কি। মানে ইকুইলিব্রিয়াম ইন টার্মস অফ অ্যাডভান্সমেন্ট অফ রিঅ্যাকশন। হ্যাঁ, এই তিনটে জিনিস আমাদের মূলত ভ্যান ডক ইকুইলিব্রিয়াম না ভ্যান ডক ইকুয়েশন, ভ্যান ডক ইকুয়েশন, ভ্যান ডক ইকুয়েশন মানে ভ্যান ডক রিঅ্যাকশন আইসোবার আর ভ্যান ডক রিঅ্যাকশন আইসোকোর, মানে আইসোথার্মটা নয় আর কি, ভ্যান ডক ইকুয়েশনটাকে অ্যাজ এ হোল বলে সেইটা। তাহলে আজকে আমাদের মূলত আলোচনা হবে এই তিনটে জিনিস নিয়ে। ভ্যান ডক ইকুয়েশন নিয়ে আলোচনা করব, লাসাতিলিয়ার প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব, আর ইকুইলিব্রিয়ামটাকে আলোচনা করব ইন টার্মস অফ অ্যাডভান্সমেন্ট অফ রিঅ্যাকশন। ঠিক আছে, এই হচ্ছে আজকে যে জিনিসটা আমি পড়াতে চলেছি। আচ্ছা, তাহলে পরপর করে শুরু করা যাক নাকি? ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে যে জিনিসটা আমরা আলোচনা করছি, আমি একটুখানি তাড়াতাড়ি করার জন্য আমার ওই মানে পিপিটিটা, মানে আগের বছরের পিপিটিটা আমি একটু ব্যবহার করছি। তাতে যেটা হবে যে ওভারঅল জিনিসটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। মানে 2 ঘন্টার পড়াটা আমরা তো 8 ঘন্টা তো রিক্যাপচুলেট করতেই সময় লেগে গেল, বাকি যে 2 ঘন্টার ক্লাসটা আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে করে ফেলতে পারবো। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, আমি খুব ধীরে ধীরেই বলবো। আচ্ছা, এমনিতে ধরো লাসাতিলিয়ার প্রিন্সিপাল যখন আমি আসবো, লাসাতিলিয়ার প্রিন্সিপাল তুমি তো জানো যে কোন একটা রিঅ্যাকশন, রিভার্সিবল রিঅ্যাকশন যখন ইকুইলিব্রিয়ামে আছে তখন এক্সটার্নাল কন্ডিশনগুলোকে চেঞ্জ করলে ইকুইলিব্রিয়ামটা কেমন করে চেঞ্জ হবে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে টেম্পারেচার চেঞ্জ করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কেমন করে চেঞ্জ হয়। তাহলে এই যে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টেম্পারেচার উপর ডিপেন্ড করে, তাহলে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেইটাকে বোঝার জন্যই তোমার বেসিক্যালি ভ্যান ডক ইকুয়েশনটা দরকার। আর ভ্যান ডক ইকুয়েশনটা এখন আমরা জাস্ট ফ্রম ভ্যান ডক রিঅ্যাকশন আইসোথার্ম সেখান থেকে ভ্যান ডক ইকুয়েশনটাকে করব, কিন্তু ভ্যান ডক ইকুয়েশনটাকে আরো অন্যরকম ভাবেও কিন্তু আনার রাস্তা আছে। মানে পরে দেখবে ওই তোমার পরে পড়বে ক্লসিয়াস-ট্যাপেরন ইকুয়েশন বলে ইকুয়েশন আছে, তার টার্মসও কিন্তু তুমি এটাকে আনতে পারবে। ঠিক আছে, সেগুলো পরে আসছে। তাহলে এখন মোটামুটি ভাবে ভ্যান ডক রিঅ্যাকশন আইসোথার্ম থেকে ভ্যান ডক ইকুয়েশনটাকে ডিরাইভ করি। আর যেটাকে বললাম যে ক্লসিয়াস-ট্যাপেরন ইকুয়েশন থেকে ভ্যান ডক ইকুয়েশনটা আমি পরে করছি। তো দেখো, তাহলে ডেরিভেশন অফ ভ্যান ডক ইকুয়েশন ফ্রম ভ্যান ডক রিঅ্যাকশন আইসোথার্ম কি বলা হচ্ছে, কনসিডার এ টিপিক্যাল কেমিক্যাল রিঅ্যাকশন। যে টিপিক্যাল কেমিক্যাল রিঅ্যাকশন তুমি এইরকম ভাবে লেখো, সামেশন ওভার আই মিউ আই এআই ইকুয়াল টু 0, যেখানে এআইটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা অফ দ্য ith কেমিক্যাল স্পিসিস, আর নিউ আইটা হচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য ith কেমিক্যাল স্পিসিস। আর নিউ আইটা পজিটিভ ধরতে হয় ফর প্রোডাক্ট, আর নিউ আইটা নেগেটিভ ধরতে হয় ফর রিঅ্যাক্টর। সেটা শুরুতে আজকে আমরা বললাম। আচ্ছা, এই রিঅ্যাকশনের জন্য যে ভ্যান ডক রিঅ্যাকশন আইসোথার্ম, হ্যাঁ সেটাকে তুমি এইরকম ভাবে লেখো, তুমি কেপির টার্মসে লেখো, ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস RT ln কেপি প্লাস RT সামেশন ওভার আই নিউ আই ln পিআই বাই পি0। মানে কে এর টার্মসে না লিখে আমি পুরো জিনিসটাকে কেপির টার্মসে লিখছি।
আচ্ছা, এই যে ইকুয়েশনটাকে তুমি এবার ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে এই যে ইকুয়েশনটা পেয়েছো, এই ইকুয়েশন ডেরিভেটিভ করছো উইথ রেসপেক্ট টু টেম্পারেচার কনস্ট্যান্ট প্রেসার। তাহলে প্রথম টার্মটা কি হবে না, ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি, সেটা হয়ে গেল মাইনাস আর এল এন কেপি। এই যে প্রথম ডান দিকে দেখো টি টি এর উপর ডেরিভেটিভটা হয়ে গেল মাইনাস আর এল এন কেপি হলো। তারপরে মাইনাস আর টিটাকে রেখে এল এন কেপির উপর ডেরিভেটিভ করো, মাইনাস আর টি ডেল এল এন কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। আচ্ছা, আর এইখানে প্রথমে টি এর উপর ডেরিভেটিভ করো, তাহলে আর সামেশন ওভার আই নিউ আই এল এন পি আই বাই পি জিরো হলো। আর তারপরে হচ্ছে তোমার আর টিটাকে রেখে এই ভেতরের যে পার্টটা তারকে তুমি টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভ করছো। তো চারটে টার্ম এলো। আচ্ছা, এবারে দেখো এই কনস্ট্যান্ট প্রেসারে এই যে কোয়ান্টিটিটা সামেশন ওভার আই নিউ আই এল এন পি আই বাই পি জিরো, এই জিনিসটা কিন্তু দেখো কনস্ট্যান্ট প্রেসারে এই পার্টটা কিন্তু পরিষ্কার ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার যদি হয় তাহলে টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভ করলে এই পার্টটা কিন্তু তোমার জিরো হয়ে গেল। তা পড়ে রইল কি বেসিক্যালি এই তিনটে টার্ম। এবার আমি কি করলাম, এই তিনটে টার্মের সঙ্গে তোমার এখানে তিনটে টার্ম আছে, আমি কি করলাম দুদিকে টি গুণ করে দিলাম। টি গুণ করে দিলে কি হচ্ছে, টি ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি আর কনস্ট্যান্ট পি ইকুয়াল টু মাইনাস আর টি এল এন কেপি। আচ্ছা, এখানে হচ্ছে এই টার্মটাকে আগে লিখে দিচ্ছি, এই টার্মটাকে প্লাস আর টি সামেশন ওভার আই নিউ আই এল এন পি আই বাই পি জিরো, আর এই পার্টটাকে শেষে লিখছি মাইনাস আর টি স্কোয়ার ডেল এল এন কেপি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি। আচ্ছা, এবার এই মাইন টার্মটা কি বলেন? লাস্টের টার্মটা এই যে এই টার্মটার সঙ্গে টি গুণ হয়ে গেছে, তো মাইনাস আর টি স্কোয়ার ডেল এল এন কেপি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি। এইটা তুমি কি জিরো হলো যেটা। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখো এখানে কি হচ্ছে, সামেশন ওভার আই নিউ আই এল এন পি আই বাই পি জিরো, তাকে তুমি টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভ করছো প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে। এবার টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভ করছো প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে যদি তুমি করো, তাহলে এই ভেতরের টার্মটা কি কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্ট টার্ম কিছু আছে? স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট টেম্পারেচার উপর ডিপেন্ড করে না। পার্শিয়াল প্রেসারটা সেটাও তোমার টেম্পারেচার উপর ডিপেন্ড করে না, তুমি প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে দাও। তার মানে এই ভেতরের পার্টটা যে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট বলে এই পার্টটা কিন্তু তোমার জিরো হয়ে গেল। বুঝতে পেরেছো? বুঝছে? স্যার। আর এবারে দেখো এই যে মাইনাস আর টি এল এন কেপি প্লাস আর টি সামেশন ওভার আই নিউ আই এল এন পি আই বাই পি জিরো, এইটা এই যে এখানে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা যদি এক নম্বর ইকুয়েশন বলো, তাহলে এক নম্বর ইকুয়েশনে তো এই পার্টটা জাস্ট ডেল্টা জি। তাহলে এইখানে যেটা তুমি পেলে দেখো, এইখানে এই যে মাইনাস আর টি এল এন কেপি প্লাস আর টি সামেশন ওভার আই নিউ আই এল এন পি আই বাই পি হচ্ছে ডেল্টা জি। এটা তুমি কোথা থেকে পেলে? ফ্রম ইকুয়েশন ওয়ান। তুমি এটা লিখতে পারলে। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এই মাইনাস আর টি এল এন মাইনাস আর টি স্কোয়ার ডেল এল এন কেপি বাই ডেল টি এর কনস্ট্যান্ট পিটাকে বাঁ দিকে নিয়ে চলে এলে, মানে আর টি স্কোয়ার ডেল এল এন কেপি বাই ডেল টি এর কনস্ট্যান্ট পি, সেটা কি হয়ে যাচ্ছে ডেল্টা জি মাইনাস টি ইন্টু ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি। আচ্ছা, এবারে গিবস হেলমজ ইকুয়েশন আমরা পড়িয়েছি। হ্যাঁ, আমরা খুব বেশি দিন আগে পড়াইনি, মানে সেকেন্ড ল থার্মোডাইনামিক্স একদম লাস্ট ক্লাসে সম্ভবত গিবস হেলমজ ইকুয়েশন পড়িয়েছি। সেখানে কি ছিল? ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ প্লাস টি ইন্টু ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি। সেখান থেকে দেখো ডেল্টা জি মাইনাস টি ইন্টু ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি ডেল্টা এইচ হয়ে যাবে। আর এখান থেকে দেখো ডেল এল এন কেপি বাই ডেল্টা এর কনস্ট্যান্ট পি হয়ে গেল ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা হচ্ছে ভ্যান ডক ইকুয়েশন। দিস ইজ দ্য ভ্যান ডক ইকুয়েশন। আর এইটাকে অনেক সময় ভ্যান ডক রিয়াকশন আইসো বারও বলে। আচ্ছা, ভ্যান ডক রিয়াকশন আইসো বার কেন বলে? কারণ এই ক্ষেত্রে ডেল্টা এইচটা সেটা বেসিক্যালি হিট অফ দ্য রিয়াকশন আর কনস্ট্যান্ট প্রেসার। তোমরা থার্মোকেমিস্ট্রি শুরুতে দেখেছিলে না, ডেল্টা ইউ হচ্ছে কিউ ভি এর সঙ্গে সমান আর ডেল্টা এইচ হচ্ছে কিউ পি এর সঙ্গে সমান। অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসারে হিটের চেঞ্জটাই ডেল্টা এইচ, আর কনস্ট্যান্ট ভলিউমে হিটের চেঞ্জটাই হচ্ছে ডেল্টা ইউ। এখানে ডেল্টা এইচ আছে, ডেল্টা এইচটা যেহেতু তোমার হিটের চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, সেই জন্য এটাকে অনেক সময় ভ্যান ডক রিয়াকশন আইসো বারও বলে। তাহলে ভ্যান ডক ইকুয়েশনও বলে, আর ভ্যান ডক রিয়াকশন আইসো বারও বলে। হ্যাঁ, তো দেখো তাহলে আমরা এই যে একটা পার্টিকুলার অ্যাপ্রোচে, মানে এটা একটা পার্টিকুলার অ্যাপ্রোচ হলো অ্যাপ্রোচ ওয়ান। আর একটা অ্যাপ্রোচ আমি এটা করে দেখাচ্ছি, সেটা একটু সহজ লাগতে পারে। যে তুমি ভ্যান ডক মানে সরি তোমাকে মানে পরীক্ষার সময় দিয়ে দেয় যে ভ্যান ডক রিয়াকশন আইসোথার্ম থেকে ভ্যান ডক ইকুয়েশনটা ডিরাইভ করো, আর স্টার্টিং ফ্রম ভ্যান ডক রিয়াকশন আইসোথার্ম ডিরাইভ ভ্যান ডক ইকুয়েশন। তাহলে উপায় নেই, তোমাকে এইটাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি এটা উল্লেখ না করে দেয়,
যে ভ্যান ডার রিয়াকশন আইসো থামটা স্টার্টিং পয়েন্ট সেটাকে যদি তোমার উল্লেখ না করে দেয় তাহলে দেখো তুমি আরো সহজে করতে পারো। সেটা হচ্ছে আমার অ্যাপ্রোচ 2, আগেরটা হচ্ছে অ্যাপ্রোচ 1, হচ্ছে অ্যাপ্রোচ 1, এটা তোমার অ্যাপ্রোচ 2টা দেখো। আর অ্যাপ্রোচ 2তে কি হচ্ছে না, তোমার প্রথমে কেপির ডেফিনেশনটাকে লিখে নিচ্ছ, কেপি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি। ঠিক আছে, এবারে লগ নাও, এলএন কেপি সমান কত, মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি। এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টেম্পারেচার এট কনস্ট্যান্ট প্রেসার কি হবে, ডেল এলএন কেপি বাই ডেল্টা এট কনস্ট্যান্ট পি, সেটা হয়ে গেল মাইনাস 1/r ডেল ডেল্টা জি জিরো বাই টি বাই ডেল্টা এট কনস্ট্যান্ট পি। আচ্ছা, গিভস হেলমহোল্টজ ইকুয়েশনের আরেকটা ভার্সন ছিল ডেল ডেল্টা জি বাই টি বাই ডেল্টা এট কনস্ট্যান্ট পি, সেটা মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কোয়ার। এটা নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, গিভস হেলমহোল্টজ ইকুয়েশন তো তিনটে লিখেছিলাম না, একটা হচ্ছে এখানে লিখেছি, এখানে একটা লিখেছি, এইটা একটা, আর একটা ছিল ডেল ডেল্টা জি বাই টি বাই ডেল 1/t, সেটা হচ্ছে ডেল্টা এইচ হয়। তুমি এখানে এই গিভস হেলমহোল্টজ ইকুয়েশনটাকে ব্যবহার করছো। আচ্ছা, এবারে যদি ডেল্টা জি এর মাথা স্ট্যান্ডার্ড স্টেট 0 থাকে তাহলে ডেল্টা এইচ মাথা স্ট্যান্ডার্ড স্টেট 0 হয়ে যাবে। তো তুমি এখানে বসালে তাহলে কি হয়ে গেল দেখো, এই যে ডেল ডেল্টা জি জিরো বাই টি বাই ডেল্টা এট কনস্ট্যান্ট পিটা হচ্ছে মাইনাস ডেল্টা এইচ জিরো বাই টি স্কোয়ার, তুমি বসিয়ে দিলে ডেল এল এন কেপি বাই ডেল্টা এট কনস্ট্যান্ট পি করে ডেল্টা এইচ জিরো বাই আর টি স্কোয়ার। এটাই হচ্ছে তোমার ভ্যান ডার ইকুয়েশন বা ভ্যান ডার রিয়াকশন আইসো বা এটা একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ হলো। ঠিক আছে, আর এবারে দেখো এই দুটো অ্যাপ্রোচই মানে পরের অ্যাপ্রোচটা সাডেনলি একটুখানি অঙ্কের দিক থেকে একটু সহজ ছোট লাগছে। এবারে দুটো ব্যাপার আছে এখানে, একটা হচ্ছে কি যদি তোমাকে বলে দেয় স্টার্টিং ফ্রম ভ্যান ডার রিয়াকশন আইসোথার্ম ডিরাইভ ভ্যান ডার ইকুয়েশন, তখন অ্যাপ্রোচ 1টাই তোমাকে করতে হবে। আর যদি না বলে দেয় তুমি দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো। আর সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা মাথায় রাখা সেটা হচ্ছে এই যে আগে যেরকম ভাবে তুমি ডিরাইভ করেছো তাতে দেখো ডেল্টা এইচটা যেখানে যা ডেল্টা এইচ আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড স্টেটে এনথালপি অফ দ্য রিয়াকশন নেই, আর এখানে কিন্তু দেখো স্ট্যান্ডার্ড স্টেটে এনথালপি অফ দ্য রিয়াকশন আছে। আর এবারে আইডিয়াল গ্যাস যদি হয়, আমি তো এই কেপি টেপি ডিফাইন কখন করতে পারি, আইডিয়াল গ্যাস হলে তো। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তোমার ডেল্টা এইচ আর ডেল্টা এইচ এর মধ্যে তফাৎটা কি, কারণ এনথালপি ইজ অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার। তো তাহলে এবারে স্ট্যান্ডার্ড স্টেট কি আছে কি স্ট্যান্ডার্ড স্টেটে নেই, তফাৎ থেকে আইডিয়াল গ্যাস 1 বার প্রেসারে থাকলে সেটা স্ট্যান্ডার্ড স্টেটে আছে, আর প্রেসারটা 1 বার ছাড়া অন্য কিছু হলে সেটা স্ট্যান্ডার্ড স্টেটে নেই। এবার তুমি জানো যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এনথালপিটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার, সেখানে ডেল্টা এইচ আর ডেল্টা এইচ জিরো বেসিক্যালি একই। আর ডেল্টা এইচ জিরোটা হচ্ছে তোমার কোন একটা গিভেন টেম্পারেচারে 1 বার প্রেসারে, আর ডেল্টা এইচ হচ্ছে কোন একটা গিভেন টেম্পারেচারে যে কোনো প্রেসারে। এবারে আইডিয়াল গ্যাসের জন্য এনথালপি কিন্তু কোনো রকম প্রেসারের উপর ডিপেন্ড করে না, এখানে ডেল্টা এইচ এবং ডেল্টা এইচ জিরো একই, সেখানে অ্যাপ্রোচ 1 এবং অ্যাপ্রোচ 2 থেকে তুমি কিন্তু আলটিমেটলি একই ইকুয়েশনে তুমি পৌঁছাচ্ছ। ঠিক আছে, বোঝা গেল? হচ্ছে? স্যার। আচ্ছা আচ্ছা, আর একটা, এটা তোমার পরীক্ষায় না অনেক সময় এরকম দিয়ে দেয় যে তুমি এই ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে ভ্যান ডার ইকুয়েশন থেকে ডিরাইভ করো, আর ডিরাইভ ভ্যান ডার ইকুয়েশন ফ্রম ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। আর তাহলে প্রথমে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনটা একটুখানি দেখতে হবে, সেটা একটুখানি দেখে নাও। এটা আসলে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনটা ইউজুয়ালি তোমাদের পরের সেমিস্টারে আছে, যেখানে ফেজ ট্রানজিশন নিয়ে কথাবার্তা বলা হবে, পিওর সাবস্টেন্স তার ফেজ ট্রানজিশন, সেখানে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনটা থাকে। কিন্তু আবার ভ্যান ডার ইকুয়েশনটা তোমার এই সেমিস্টারে আছে, যেখানে আমরা ওই ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনটা একটুখানি বলে দিয়ে সেইখান থেকে কি করে ভ্যান ডার ইকুয়েশন আসে বা ভাইস ভার্সা, ভ্যান ডার ইকুয়েশন থেকে কেমন করে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনে যাওয়া যেতে পারে, আমরা সেইটা নিয়ে আলোচনা করব। দেখো, আমি একটা ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেট করছি, যেটা হচ্ছে কনডেন্স ফেজ ভার্সেস ভেপার ফেজ ইকুইলিব্রিয়াম। কনডেন্স ফেজ মানে হচ্ছে বেসিক্যালি সলিড ফেজ বা লিকুইড ফেজ, তার মানে আমি বেসিক্যালি আলোচনা করছি সলিডের সঙ্গে ভেপার বা লিকুইডের সঙ্গে ভেপার, এই ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলছি। আর তাতে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনটা কেমন দেখতে হয় না, ডি এল এন পি বাই পি জিরো বাই ডিটি হচ্ছে ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার, এখানে পিটা হচ্ছে ভেপার প্রেসার, পি জিরোটা হচ্ছে তোমার 1 বার। তাহলে এই যে ইকুয়েশনটা সেটা বেসিক্যালি হচ্ছে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। আর এবারে এর সাথে আমাদের কি সম্পর্ক দেখো, আমাদের হচ্ছে যে এই রিয়াকশনে যদি তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে দেখো, টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি হবে না, অ্যাক্টিভিটি ফর দ্য ভেপার বাই অ্যাক্টিভিটি ফর দ্য কনডেন্স ফেজ, এটা। আচ্ছা, এবারে দেখো যদি তুমি এই অ্যাক্টিভ মাসগুলো তুমি জাস্ট প্রেসার টার্মসে লেখো, তাহলে ভেপারের করসপন্ডিং অ্যাক্টিভ মাস মানে কত, পি বাই পি জিরো। আর কনডেন্স ফেজের অ্যাক্টিভ মাস না সবসময় তোমার 1 ধরে নিতে হয়, কারণ একটা পিওর কনডেন্স ফেজ, সেটা সলিড হতে পারে লিকুইড হতে পারে, তাহলে অ্যাক্টিভ মাস সবসময় 1 ধরে নিতে হয়। তাহলে কেপি তাহলে কি হয়ে যাচ্ছে, পি বাই পি জিরো হয়ে যাচ্ছে।
তাহলে এখানে পি বাই পি জিরো যে কেপি বসিয়ে দাও, দেখো ডিএলএন কেপি বাই ডিটি হয়ে যাচ্ছে ডেল্টা এইচ বাই আরটি স্কয়ার। দেখো দিস ইজ নাথিং বাট দ্য ভ্যান ডপ ইকুয়েশন বা ভ্যান ডপ রিঅ্যাকশন আইসোবার। তাহলে কি করলাম, ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে স্টার্ট করলাম, জাস্ট এইটুকু বুঝলাম যে এই ধরনের কনডেন্স ফেজ ভার্সেস ভেপার ইকুইলিব্রিয়াম যদি হয়, ভেপারটা যদি আইডিয়ালি বিহেভ করে তাহলে জাস্ট অ্যাক্টিভ মাসটা সরি তোর তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে তুমি জাস্ট পি বাই পি জিরো ফর্মে লিখতে পারবে। হ্যাঁ, তখন ডিএলএন কেপি বাই ডি ডেল্টা এইচ বাই আরটি স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, এবারে যদি কেউ উল্টে বলে যে তোমাকে ভ্যান ডপ ইকুয়েশন থেকে ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন ডিরাইভ করো, দেখো এক্স্যাক্টলি একই রকম, তখন তোমাকে স্টার্টিং পয়েন্ট হবে এইটা যে ভ্যান ডপ ইকুয়েশন হচ্ছে ডিএলএন কেপি বাই ডিটি, সেটা হচ্ছে ডেল্টা এইচ বাই আরটি স্কয়ার। ঠিক আছে, তারপরে এই কনডেন্স ফেজ ভেপার ইকুইলিব্রিয়ামের জন্য কে এটা হচ্ছে পি বাই পি জিরো হয়ে গেল, এবার কেপির জায়গায় পি বাই পি জিরো তুমি বসিয়ে দিলে, তাহলে দেখো তুমি যেটা পেয়ে গেলে সেটা হচ্ছে ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। ঠিক আছে, তাহলে ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে যেমন ভ্যান ডপ ইকুয়েশন আসা যায়, তেমন ভ্যান ডপ ইকুয়েশন থেকে ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশনে তোমার আসা যায়। তাহলে একটা এখানে করে দেওয়া আছে, আর একটা তুমি চাইলে নিজে নিজে করে নিতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। দেখো, তাহলে যদি পরীক্ষায় কিন্তু ভ্যান ডপ ইকুয়েশন ডিরাইভ করতে দেয়, যদি কিছু না বলে দেয় তুমি অ্যাপ্রোচ 1 বা অ্যাপ্রোচ 2 এর মধ্যে যে কোনো একটা করবে, অ্যাপ্রোচ 3টা কিন্তু করার চেষ্টা করে না প্রথমে। হ্যাঁ, যদি কিছু বলে না দেয়, হ্যাঁ, যেহেতু ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন তোমার এই সেমিস্টারের সিলেবাসে নেই, তাহলে ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে ভ্যান ডপ ইকুয়েশন তুমি নিয়ে এলে, এটা না যদি কিছু বলে না দেয় তুমি করতে চেও না। ভ্যান ডপ ইকুয়েশন যদি ডিরাইভ করতে বলে তুমি অ্যাপ্রোচ 1 বা অ্যাপ্রোচ 2তেই করবে। অ্যাপ্রোচ 2টা সহজ বলে তোমার এক্সপেকটেশন হবে অ্যাপ্রোচ 2টা করবে। আচ্ছা, এবারে যদি তোমার বলে দেয় যে স্টার্টিং ফ্রম ভ্যান ডপ রিঅ্যাকশন আইসোথার্ম ডিরাইভ ভ্যান ডপ ইকুয়েশন, তুমি ফার্স্টেরটাকে করবে এটা। আর যদি বলে দেয় যে ফ্রম ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন ডিরাইভ ভ্যান ডপ ইকুয়েশন, তখন তুমি থার্ডটাকে করবে। তাহলে বোঝা গেল, তাহলে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মানে বেসিক্যালি এখানে কেপির যে টেম্পারেচার ডিপেন্ডেন্সটা, সেটা ভ্যান ডপ ইকুয়েশন বা ভ্যান ডপ রিঅ্যাকশন আইসোবার থেকে পেয়ে গেলাম। আচ্ছা, এবারে যদি কেস সি হতো, তাহলে তার টেম্পারেচার ডিপেন্ডেন্সটা কি হবে, সেটা খুব ইজিলি তুমি করে ফেলতে পারো। দেখো, মানে তুমি জানো যে কেপিটা হচ্ছে কে সি ইন্টু সি জিরো আরটি বাই পি জিরো হোল টু দি পাওয়ার ডেল্টা নিউ। এবার লগ নাও, তাহলে এল এন কেপিটা কত হলো, এল এন কেসি প্লাস, এখান থেকে দেখো এটা হচ্ছে আমি এই টিটাকে আলাদা করে নিচ্ছি, ডেল্টা নিউ এল এন টি হলো প্লাস ডেল্টা নিউ এল এন, বাকিগুলো একসাথে করে দিলাম সি জিরো আর বাই পি জিরো। কারণ এরপরে যখন টেম্পারেচারটাকে ডেরিভেটিভ করছে প্রেসারকে কনস্ট্যান্ট রেখে, এই যে ডেল্টা নিউ এল এন সি জিরো আর বাই পি জিরো, এখানে কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্ট পার নাই বলে এটা তোমার ভ্যানিশ করে যাবে। তাহলে আলটিমেটলি রইল কি, ডেল এল এন কেপি বাই ডেল্টা এট কনস্ট্যান্ট পি, সেটা হচ্ছে ডেল এল এন কেসি বাই ডেল্টা এট কনস্ট্যান্ট পি প্লাস ডেল্টা নিউ আর টি। এবার এখান থেকে ডেল এল এন কেসি বাই ডেল্টা এট কনস্ট্যান্ট পি কত হয়ে যাবে, ডেল এল এন কেপি বাই ডেল্টি এট কনস্ট্যান্ট পি হচ্ছে ডেল্টা এইচ বাই আর টি স্কয়ার, এখান থেকে মাইনাস ডেল্টা নিউ বাই টি, আর টি স্কয়ার কমন নিয়ে না, তাহলে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা নিউ আর টি, এবার ডেল্টা এইচ মাইনাস ডেল্টা নিউ আর টি, সেটা হচ্ছে ডেল্টা ইউ বাই আর টি স্কয়ার। এবং এটা কখন সত্যি হবে, যে যদি তোমার একটা গ্যাস ফেজ রিঅ্যাকশন হয়, হ্যাঁ, তখন ডেল্টা এইচ এবং গ্যাসগুলো আইডিয়ালি বিহেভ করে, তখন হচ্ছে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা নিউ আর টি হচ্ছে ডেল্টা ইউ এর সঙ্গে সমান হয়। ও থার্মোকেমিস্ট্রিতে কিউপি কিউবি সম্পর্ক যখন বলেছো, দেখবে তুমি একই রকম করে তুমি পেয়ে যাচ্ছ আর কি। ঠিক আছে, এটা এটা ডেল্টা ইউ, তোমার কি হলো ডেল এল এন কেসি বাই ডেল্টা এট কনস্ট্যান্ট পেয়েছে ডেল্টা ইউ বাই আর টি স্কয়ার। এটা এবং এটা এটা দেখো এই যে ইকুয়েশনটা পেলে, যেখানে ডেল্টা ইউটা হচ্ছে হিট অফ দ্য রিঅ্যাকশন এর কনস্ট্যান্ট ভলিউম, সেই জন্য এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে ভ্যান ডপ রিঅ্যাকশন আইসোকোর। আগেরটা ছিল ভ্যান ডপ রিঅ্যাকশন আইসোবার, এটা হচ্ছে ভ্যান ডপ রিঅ্যাকশন আইসোকোর। অর্থাৎ যদি মানে ডেল এল এন কেসি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট, মানে এখানে আইসো কোর বা আইসো বারটা কনস্ট্যান্ট প্রেসারে বা কনস্ট্যান্ট ভলিউমে করছি বলে কিন্তু নয়, যার ডেল্টা এইচটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে হিট চেঞ্জের সঙ্গে সমান বলে ওটা আইসো বার, আর ডেল্টা ইউটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে হিট চেঞ্জের সঙ্গে সমান বলে এটা তোকে বলা হচ্ছে আইসো কোর। তাহলে দেখো ভ্যান ডপ রিঅ্যাকশন আইসো কোরটা ভ্যান ডপ তোমার ভ্যান ডপ ইকুয়েশন যেটা বা ভ্যান ডপ রিঅ্যাকশন আইসো বার, সেখান থেকে কিন্তু তুমি করে ফেলতে পারলে। এবং এটা কখন সত্যি, অবভিয়াসলি মানে যেটা আগেও বলেছি এখনো বলছি, যে একটা গ্যাস ফেজ রিঅ্যাকশন যখন গ্যাসটা আইডিয়ালি বিহেভ করছে, এটা কিন্তু ভ্যালিড কখন, ভ্যালিড ফর gas phase reaction when all the gases
ভ্যালিড ফর গ্যাস ফেজ রিয়াকশন when all the gases behave ideally. বুঝতে পারলে কেপিটার টেম্পারেচার, কেসিটা টেম্পারেচার ডিপেন্ডেন্স বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। চলো এবার, আচ্ছা এবারে আমরা লাসাতিলিয়ার প্রিন্সিপালে আসছি। লাসাতিলিয়ার প্রিন্সিপালে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্স এবং টেম্পারেচার ডিপেন্ডেন্সটা বোঝা হয়ে গেছে। প্রেসার এবং ইনার্ট গ্যাস ডিপেন্ডেন্সটা মোটামুটি কেপি কেসি কে এর যে সম্পর্ক আছে সেখান থেকে আমি বুঝে নিতে পারবো। তাহলে এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। লাসাতিলিয়ার প্রিন্সিপাল কি বলছে দেখো, বলছে যেটা বলছে কনসিডার এ রিভার্সেবল রিয়াকশন হুইচ ইজ ইন ইকুইলিব্রিয়াম। একটা রিভার্সেবল রিয়াকশন উভমুখী দিককে তোমাকে কনসিডার করতে হবে যেটা অলরেডি সাম্যাবস্থায় আছে। If the external parameters say concentration of the reactants or products, temperature, pressure, presence of inert gas, etc., which control the equilibrium, is changed, then the reaction will orient itself in such a way that the effect of change can be minimized. তাহলে একটা রিয়াকশন রিভার্সেবল রিয়াকশন ইকুইলিব্রিয়ামে আছে, এবার ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করে যারা টেম্পারেচার, কনসেন্ট্রেশন, প্রেসার, প্রেজেন্স বা অ্যাবসেন্স অফ ইনার গ্যাস ইত্যাদি ইত্যাদি, তাদের এক বা একাধিককে চেঞ্জ করলে রিয়াকশনটা নিজেকে এমনভাবে ওরিয়েন্ট করবে যাতে করে সেই চেঞ্জের এফেক্টটাকে মিনিমাইজ করতে পারে। আচ্ছা প্রথমে আমরা কনসেন্ট্রেশন এফেক্টটাকে সেটা বোঝার চেষ্টা করি। ধর এই যে টিপিক্যাল রিয়াকশনটা আমি কনসিডার করছি, যার জন্য ভ্যান ডে রিয়াকশন আইসোথার্মটা তুমি ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস RT-ln K প্লাস RT-ln Q এইরকম ভাবে লিখতে পারছো, যেখানে কিউটা হচ্ছে রিয়াকশন কোশেন্ট আর কে টা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। দেখো একই রকমের এক্সপ্রেশনটা দেখছো, শুধু এক জায়গায় ইকুইলিব্রিয়াম আছে, এক জায়গায় ইকুইলিব্রিয়াম নেই, ঠিক আছে? এটা এবার এই টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে শুধুমাত্র টেম্পারেচার ডিপেন্ডেন্ট তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে টেম্পারেচার যদি চেঞ্জ না করে তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা পুরো ফিক্স থেকে যাবে, তাই তো? কেটা এটা টু ইকুইলিব্রিয়াম কোটা যেটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, তার মানে টেম্পারেচার যদি চেঞ্জ না করি তাহলে এই যে মাইনাস RT-ln K এ যেটা এই টার্মটা পুরো ফিক্সড হয়ে গেল। আচ্ছা এবারে ইকুইলিব্রিয়ামে দেখো যেটা হচ্ছে যে ডেল্টা জিটা কিন্তু জিরো হতে হবে, তখন ইকুইলিব্রিয়াম পৌঁছে গেল, ডেল্টা জিটা কিন্তু জিরো হতে হবে, কে আর কিউ হচ্ছে সমান হবে। অ্যাট ইকুইলিব্রিয়াম কিউ আর কে হচ্ছে তোমার সমান। আর এবারে ধরো আমি কি করলাম, ধরো আমি কিছুটা রিয়াক্ট্যান্ট অ্যাড করলাম, রিয়াক্ট্যান্ট অ্যাড করলে টেম্পারেচার চেঞ্জ করছে না বলে কে এর কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু যদি আমি একটা রিয়াক্ট্যান্ট অ্যাড করি বা প্রোডাক্ট সরিয়ে নিই রিয়াকশন মিক্সচার থেকে, তাহলে কিউ এর ভ্যালুটা কি হবে, কমে যাবে। এখানে কিন্তু কিউ এর ভ্যালুটা এখান থেকে ধরো কমে যায়, তাহলে কি হবে দেখো, আগে কি হয়েছিল যে কে এ আর কিউ তারা বেসিক্যালি সমান সমান ছিল বলে এই পার্টটা সমান বাট অপোজিট ইন সাইন একে অপরকে ক্যান্সেল আউট করছিল। এবারে যদি তোমার টেম্পারেচারটাকে ফিক্সড রেখে দাও তাহলে মাইনাস RT-ln K কিউটা পুরো ফিক্সড হয়ে গেল। এবার আমি প্রোডাক্টটাকে সরিয়ে নিচ্ছি, রিয়াক্ট্যান্টটাকে অ্যাড করছি, তাহলে কিউ এর ভ্যালু কমলে কি হবে, RT-ln Q এর ভ্যালুটা কমে গেল। RT-ln Q এর ভ্যালু যখন কমবে ডেল্টা যেটা নেগেটিভ হবে, তখন কি হবে, স্পন্টেনিয়াসলি ফরওয়ার্ড রিয়াকশনটা ঘটার চেষ্টা করবে। আবার বলছি দেখো, যে টেম্পারেচার ইকুইলিব্রিয়ামে কে আর কিউ সমান যাতে করে ডেল্টা জিটা জিরো হয়। এবারে কোন একটা প্রসেস স্পন্টেনিয়াসলি ঘটা মানে কি ডেল্টা জিটা নেগেটিভ হয়। এবার কিভাবে নেগেটিভটা হচ্ছে দেখো, টেম্পারেচার চেঞ্জ করছো না বলে মাইনাস RT-ln K পুরো ফিক্সড হয়ে গেল। এবার এই জিনিসটা কমালেই ডেল্টা জিটা নেগেটিভ হয়ে যাবে। এই জিনিসটা তুমি কমাবে কি করে, কমাবার জন্য হচ্ছে কিউটাকে কমাতে হবে। কিউটা কমাবে কি করে, প্রোডাক্ট সরিয়ে নাও আর রিয়াক্ট্যান্ট অ্যাড করো, তাহলে কিউটা কমতে থাকবে, সেই মতো করে তোমার ডেল্টা যেটা নেগেটিভ হবে তখন প্রসেসটা স্পন্টেনিয়াসলি ঘটবে। এটা তাহলে if reactants are added and our products are removed at constant temperature, value of Q decreases, then delta G becomes negative, forward reaction takes place spontaneously, এটা এবং more and more reactants will be transformed into product। এটা আচ্ছা অন দ্য আদার হ্যান্ড যদি এরকম হতো যে তুমি প্রোডাক্টটা সরিয়ে নিচ্ছ, সরি প্রোডাক্টটা বেশি দিচ্ছ, রিয়াক্ট্যান্টটাকে সরিয়ে নিচ্ছ, মানে রিয়াক্ট্যান্ট কম আছে প্রোডাক্টটা তুমি বেশি দিয়ে ফেলছো, তখন কি হবে, তখন কিউটা দেখো বাড়ছে, তাহলে কিউ এর ভ্যালু যদি বেড়ে যায় তখন ডেল্টা জিটা পজিটিভ হয়ে যেতে চাইবে, তখন ফরওয়ার্ড রিয়াকশনটা করবে না, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা করতে চাইবে। দেখো তোমরা এটাই জানো, তার মানে তোমাকে দেখতে হয় যে স্টোইচিওমেট্রিটা দেখতে হয় এতে তোমার যেটা মানে এমনিতে স্টোইচিওমেট্রিক আর মানে জাস্ট স্টোইচিওমেট্রি এখানে ভাবার দরকার নেই, জাস্ট যে কোনো রিয়াকশন যখন ইকুইলিব্রিয়ামে আছে তোমাকে ফরওয়ার্ড রিয়াকশনটার দিকে নিয়ে যেতে গেলে কি করতে হয়, রিয়াকশন বেশি অ্যাড করতে হয়, প্রোডাক্ট সরিয়ে নিতে হয়। আর ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ঘটাতে গেলে যে প্রোডাক্ট বেশি দিতে হয়, রিয়াকশন তোমার সরিয়ে নিতে হয়। এবং এইখান থেকে তুমি দেখো এক্স্যাক্টলি সেটাই পাচ্ছ, মানে ভ্যান ডে রিয়াকশন আইসোটোপ তোমাকে অ্যাকচুয়ালি ওইটাকে দেখিয়ে দিচ্ছে। তাহলে দেখো কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সটা বুঝতে পারলে তো? হুম, হ্যাঁ স্যার। আচ্ছা এবারে টেম্পারেচার ডিপেন্ডেন্স তো খুব সহজ। দেখো আমি ভ্যান ডে ইকুয়েশন পেলাম কি DLN KP/dt হচ্ছে ডেল্টা H/RT স্কয়ার।
আচ্ছা এবার এক্সোথার্মিক রিয়াকশন যদি হয় তাহলে এক্সোথার্মিক রিয়াকশন তো ডেল্টা ইজ নেগেটিভ, ডেল্টা যদি নেগেটিভ হয় ডিএলএন কেপি বাই ডিটি তোমার নেগেটিভ হলো, তার মানে কি টেম্পারেচার বাড়ায় এলএন কেপি বা কেপিটা কমবে অর্থাৎ ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটবে। মানে ডেল্টা যদি নেগেটিভ হয় তাহলে ডিএলএন কেপি বাই ডিটি সেটা নেগেটিভ, তার মানে কি টেম্পারেচার বাড়লে এলএন কেপি বা কেপিটা কমবে আর টেম্পারেচার কমালে হচ্ছে এলএন কেপি বা কেপিটা বাড়বে। আর এন্ডোথার্মিক রিয়াকশন যদি হয় তাহলে ডেল্টা ইজটা গ্রেটার দ্যান জিরো, তখন ডিএলএন কেপি বাই ডিটিটা গ্রেটার দ্যান জিরো হচ্ছে, তখন যেটা হচ্ছে তোমার উইথ ইনক্রিজিং টেম্পারেচার মানে এলএন কেপি অ্যাজ ওয়েল এজ কেপিটা বাড়ছে অর্থাৎ তোমার ফরওয়ার্ড রিয়াকশনটা ঘটছে। তার মানে এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটে, আর এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে হচ্ছে তোমার ফরওয়ার্ড রিয়াকশন ঘটে, বা উল্টো দিকে তোমার এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে টেম্পারেচার কমালে হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন ঘটে, আর এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে হচ্ছে টেম্পারেচার কমালে তোমার ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটে। তা টেম্পারেচার এফেক্টটা বুঝতে পারলে? ঠিক আছে। হ্যাঁ স্যার। নেক্সট চলে এসো প্রেসারের এফেক্ট, এফেক্ট অফ প্রেসার। আচ্ছা এফেক্ট অফ প্রেসারটা বোঝার জন্য প্রথমে কেপিটাকে তুমি একটুখানি ঠিকঠাক করে লেখো। ওই যে টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশনটার কথা বলেছিলাম তার জন্যই আমি কেপিটাকে লিখছি, মানে আমি এই রিয়াকশনটার কথা ভাবছি আর কি। এটা কার জন্য লিখছি? ফর ওই নিউ এ এ প্লাস নিউ বি বি প্লাস ডট 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 থেকে তোমার নিউ ডি ডি প্লাস নিউ ই ই প্লাস ডট ডট ডট, এই হচ্ছে রিয়াকশনটা, তার জন্য কেপির এক্সপ্রেশন তুমি লিখলে। আচ্ছা এবার তুমি জানো যে পার্শিয়াল প্রেসার পি আইটা সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার হয়, এটা তোমার জানা আছে এটা। তাহলে তোমার এইখানে যে ডি বা ই বা এ বা বি তাদের পার্শিয়াল প্রেসার গুলো আছে at ইকুইলিব্রিয়ামে, সেই পার্শিয়াল প্রেসার গুলোকে তার মোল ফ্র্যাকশন টোটাল প্রেসারের ফর্মে আমি লিখলাম। তাহলে দেখো পি ডি সেটাকে লিখলাম এক্স ডি, এবার সবটা ইকুইলিব্রিয়ামে বলে ব্র্যাকেটে জাস্ট ইকুইলিব্রিয়ামটাকে রাখা হয়েছে আর কি। তাহলে এক্স ডি ইন্টু পি, এটা হচ্ছে এক্স সি ইন্টু পি, এটা এক্স এ ইন্টু পি, এটা এক্স বি ইন্টু পি, এটা হলো। আচ্ছা এবারে মোল ফ্র্যাকশনটা কি? কোন একটা পিসিকে নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, এটা মোল ফ্র্যাকশন। ধরো মোল ফ্র্যাকশন এক্স আইটা কি না আইগেনস্পেসির নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস। এবারে সেই মোল ফ্র্যাকশন গুলোকে তাই করলাম, জাস্ট ডি এর নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, এক্সিটা হচ্ছে ই এর টোটাল নাম্বার অফ মোলস বাই এক্স মানে ই এর নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, এক্স এটা হচ্ছে এর নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, আর এক্স বিটা হচ্ছে বি এর নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, এইটা। এবারে এইখানে দেখো এই যে পি পি জিরো এন টোটাল সেগুলোকে একসাথে করে দিলে তুমি, যেটা হচ্ছে দেখো এখানে এন টোটালটা কিন্তু নিচে আসে, পি বাই এন টোটাল ইন্টু পি জিরো তার পাওয়ার একটা ডেল্টা নিউ হয়ে গেল, আর বাকি যেটা পড়ে আছে পড়ে আছে। তাহলে এই যে পুরো পার্টটা বাঁদিকের পার্টটা আমি একটা কে এন নাম দিচ্ছি, এটাও একটা সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো দেখতে লাগছে আর কি। এটাকে জাস্ট কে এন তুমি নাম দিলে, আর পরে একটা টার্ম, এটা ফার্স্ট টার্ম, আর সেকেন্ড আরেকটা টার্ম তোমার পড়ে আছে পি বাই এন টোটাল পি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ, এটা হচ্ছে সেকেন্ড টার্ম। ঠিক আছে এটা। তাহলে এই পর্যন্ত আমি প্রথমে করলাম। আচ্ছা এবারে তুমি প্রেসারের এফেক্টটাকে দেখো। দেখো এই প্রেসারের মানে কেপিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার, কিন্তু টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখে, তাহলে কেপির কোনো প্রেসার ডিপেন্ডেন্স নেই। এবারে ডেল্টা নিউ এর ভ্যালুর উপর নির্ভর করে ঠিক হবে যে ডেল্টা নিউটা পজিটিভ না জিরো না নেগেটিভ, তার উপরে তোমার ঠিক হবে যে এই সেকেন্ড টার্মটা প্রেসার বাড়ালে বাড়ে না কমে, সেই মতো করে হচ্ছে ফার্স্ট টার্মটা কমবে না বাড়বে ঠিক হবে, আর ফার্স্ট টার্মটা কমলে বা বাড়লে তার মতো করে হচ্ছে রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টের দিকে যাবে, প্রোডাক্ট রিঅ্যাকট্যান্টের দিকে আসবে বুঝতে পারবো। ধরো ডেল্টা নিউ যদি তোমার পজিটিভ হয়, ডেল্টা নিউ পজিটিভ হলে প্রেসার বাড়ালে এই সেকেন্ড টার্মটা বাড়ছে, ফার্স্ট টার্মটাকে কমতে হবে, ফার্স্ট টার্মটা কমতে গেলে কি হবে না নিউমারেটরটা কমবে, ডিনোমিনেটরটা বাড়বে, অর্থাৎ মোর অ্যান্ড মোর প্রোডাক্ট তোমার রিঅ্যাকট্যান্টে ট্রান্সফর্ম হবে। আবার ডেল্টা নিউ যদি নেগেটিভ হয় তার ঠিক উল্টোটা, ডেল্টা নিউ নেগেটিভ হলে তোমার প্রেসার বাড়ালে সেকেন্ড টার্মটা কমে, তার মানে এই টার্মটা তোমার বাড়ছে, এই টার্মটা বাড়লে কি হবে রিঅ্যাকট্যান্টের পরিমাণটা কমতে হবে, প্রোডাক্টের পরিমাণটা বাড়তে হবে, অর্থাৎ ফরওয়ার্ড রিঅ্যাকশন ঘটবে। আর ডেল্টা নিউ যদি জিরো হয় তাহলে এই ওভারঅল পার্টটা হচ্ছে তোমার বেসিক্যালি 1 হয়ে গেল, কারণ সামথিং টু দি পাওয়ার ডেল্টা নিউ যদি জিরো হয়ে গেল তাহলে এটা তোমার 1 হয়ে গেল, তখন কেপি বেসিক্যালি কে এর সঙ্গে সমান হয়ে গেল। এটা সেটা এখানে লেখা হয়েছে যে কে সমান যখন ডেল্টা নিউ গ্রেটার দ্যান জিরো, সেকেন্ড টার্ম ইনক্রিজেস উইথ ইনক্রিজিং প্রেসার, তার জন্য এটা হবে ফার্স্ট টার্ম মাস্ট ডিক্রিজ উইথ ইনক্রিজিং প্রেসার, মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টেক প্লেস। যেমন ধরো PCl5 থেকে PCl3 প্লাস Cl2 তৈরি হচ্ছে, তার জন্য এটা সত্যি। এবং অবশ্যই এটা গ্যাস ফেজে, এই যেটাই করছে এটা হচ্ছে গ্যাস ফেজে, এটা তোমার গ্যাস ফেজে
এটা গ্যাস। ঠিক একই রকম ভাবে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে যখন অ্যামোনিয়া তৈরি করছো তখন ডেল্টা নিউটা অ্যাকচুয়ালি নেগেটিভ। দেখো 4 মোল থেকে তোমার 2 মোল তৈরি হয়েছে, ডেল্টা নিউটা হচ্ছে তোমার নেগেটিভ। তাহলে সেকেন্ড টার্ম তখন কি হবে? ডিক্রিজ করবে উইথ ইনক্রিজ ইন প্রেসার। ফার্স্ট টার্ম মাস্ট ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেসার। হ্যাঁ, তখন ফরওয়ার্ড রিঅ্যাকশনটা ঘটবে। আর ডেল্টা নিউ যদি 0 হয়ে যায় তাহলে জাস্ট ওই যে পরের টার্মটা বললাম এই টার্মটা জাস্ট সিম্পলি তোমার 1 হয়ে যায়, তখন কেপি আর কেএন এর মধ্যে মানে কোনো প্রেসার ডিপেন্ডেন্সটা দেখতে পাচ্ছ। যেমন ধরো H2 প্লাস I2 মিলে যখন 2HI তৈরি হলো তার ক্ষেত্রে এই সিচুয়েশনটা করছে। ঠিক আছে? বুঝতে পারলে? জাস্ট প্রেসারের এফেক্টটা মানে মাথায় রাখবে যে কেপিটা পাল্টানো যাবে না। হ্যাঁ বলো। বলেছে KN P/N যেটা একটু বলুন না, KP লাস্টেরটা, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম। এই তো এই দেখো না, যদি ডেল্টা নিউটা পজিটিভ হয় তখন এই সেকেন্ড টার্মটা পি বাই এন টোটাল ইন্টু পি জিরো, কারণ এন টোটাল পি জিরো তা তো ফিক্সড হয়ে আছে, তাহলে প্রেসার বাড়ালে কি হবে? সেকেন্ড টার্মটা বাড়বে না? ডেল্টা নিউ যদি পজিটিভ হয় তাহলে সেকেন্ড টার্মটা প্রেসার বাড়ালে বাড়বে, তো প্রেসারটা উপরে আছে তো। এবারে কেপিটা কনস্ট্যান্ট, হ্যাঁ স্যার। কেপিটা প্রেসার উপর ডিপেন্ড করে না, কেপিটা কনস্ট্যান্ট। তাহলে সেকেন্ড টার্মটা যদি বেড়ে গেছে তাহলে ফার্স্ট টার্মটাকে কমতে হবে। ফার্স্ট টার্মটা কমা মানেটা কি? মানে এই যে তার আগের উপরের লাইনে যেটা লেখা আছে না এইটা, তার মানে এইটা হচ্ছে তোমার কমতে হবে। এটা কমা মানে কি? উপরটাকে কমতে হবে, নিচটাকে বাড়তে হবে। উপরটা কমা মানে কি? দেখো উপরের গুলো ছিল প্রোডাক্ট, নিচের গুলো রিঅ্যাক্টর, মানে মোলার প্রোডাক্ট রিঅ্যাক্টরটা ট্রান্সফর্ম হয়ে যাবে। ঠিক আছে? মানে প্রেসার বাড়ালে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করবে আর। আবার ডেল্টা নিউ যদি নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু প্রেসার বাড়ালে সেকেন্ড টার্মটা তোমার অ্যাকচুয়ালি কমে যাচ্ছে প্রেসার বাড়ালে, কারণ ডেল্টা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে ধরো ডেল্টা নিউ যদি -2 হয় তাহলে কি এটা 1/p² এর মতো হয়ে যাবে। সেক্ষেত্রে প্রেসার বাড়ালে সেকেন্ড টার্মটা কমে যাবে, সেখানে ফার্স্ট টার্মটা বেড়ে যাবে। ফার্স্ট টার্মটা বাড়তে গেলে কি হবে? নিউমারেটরটা বাড়তে হবে, ডিনোমিনেটরটা কমতে হবে। তার মানে তোমার অনেক অনেক রিঅ্যাকশন আবার প্রোডাক্টে ট্রান্সফর্ম হবে, অর্থাৎ ফরওয়ার্ড রিঅ্যাকশনটা ঘটবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে স্যার অ্যারোটা রাখুন, হ্যাঁ ডটটায় অসুবিধা হচ্ছে বুঝতে, পয়েন্ট আউট করতে মাঝে মধ্যে। আচ্ছা ঠিক আছে। দেখো এবার এফেক্ট অফ ইনার্ট গ্যাস। আচ্ছা, ইনার্ট গ্যাসের এফেক্টটাকে বোঝার জন্য ওই যে আগের রিলেশনটাকে বের করেছিল, কেপি ইকুয়াল টু কেএন পি বাই এন টোটাল ইন্টু পি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ, এই পর্যন্ত প্রথমে রইল। আর এবারে বিভিন্ন কেসগুলোকে কনসিডার করবো। প্রথমে হচ্ছে ইনার্ট গ্যাস ইজ অ্যাডেড অ্যাট কনস্ট্যান্ট প্রেসার এন্ড টেম্পারেচার। তাহলে প্রেসার টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে তুমি ইনার্ট গ্যাসটাকে অ্যাড করছো। আচ্ছা, প্রেসার টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রেখে ইনার্ট গ্যাস অ্যাড করো তাহলে খেয়াল করে দেখো, এই যে টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কেপি কনস্ট্যান্ট। আচ্ছা, প্রেসার কনস্ট্যান্ট তুমি রেখেছো, তাহলে ইনার্ট গ্যাস অ্যাড করলে কি হবে? টোটাল নাম্বার অফ মোলস এন টোটালটা বাড়বে, তাই না? তোমার মোল ফ্র্যাকশন ক্যালকুলেশনে তোমার কোন একটা পার্টিকুলার ফিজিকের নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস লাগছে না। তাহলে প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে তুমি যদি ইনার্ট গ্যাস অ্যাড করো তাহলে এন টোটালটা বেড়ে গেল। তাহলে এবারে দেখো ডেল্টা নিউ যদি পজিটিভ হয় তাহলে এই যে সেকেন্ড টার্মটা, এই যে প্রথম এটা ফার্স্ট টার্ম বলছি, এটা সেকেন্ড টার্ম বলছি, তাহলে ডেল্টা নিউ যদি পজিটিভ হয় ইনার্ট গ্যাস অ্যাড করার জন্য ডিনোমিনেটরে ইন টোটাল যদি বেড়ে যায় তাহলে এই ওভারঅল জিনিসটা কি হলো? ওভারঅল জিনিসটা কমে গেল। তো ওভারঅল জিনিসটা যদি কমে যায়, মানে সেকেন্ড টার্মটা যদি কমে যায় তাহলে কেপিটাকে কনস্ট্যান্ট রাখার জন্য কি হবে? এই কেএন পার্টটাকে বাড়তে হবে। বাড়তে হবে মানে কি? ফরওয়ার্ড রিঅ্যাকশনটা তোমার ঘটছে। আর উল্টো দিকে যদি ডেল্টা নিউ যদি নেগেটিভ হয়, ডেল্টা নিউ যদি নেগেটিভ হয় এইটা, তাহলে এনটা বেসিক্যালি উপরে তোমার চলে যাবে, অর্থাৎ ইনার গ্যাস অ্যাড করলে এন টোটাল বাড়বে। এন টোটাল যদি বাড়ে কেপিটাকে কনস্ট্যান্ট রাখার জন্য কেএনটা তোমার কমতে হবে, অর্থাৎ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঘটবে। আর ডেল্টা নিউ যদি 0 হয় তাহলে কোনো এফেক্ট থাকবে না। তাহলে কনস্ট্যান্ট প্রেসারে আমি যখন ইনার গ্যাস অ্যাড করছি আর কনস্ট্যান্ট টেম্পারেচারে, তাহলে ডেল্টা নিউ পজিটিভ হলে কি, ডেল্টা নিউ নেগেটিভ হলে কি, আর ডেল্টা নিউ ইকুয়াল টু 0 হলে কি, সেটা আমরা বললাম। তাহলে বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে যদি কনস্ট্যান্ট ভলিউমে ইনার্ট গ্যাস অ্যাড করো, কনস্ট্যান্ট ভলিউম এবং টেম্পারেচারে, গ্যাসটা যদি আইডিয়ালি বিহেভ করে কনস্ট্যান্ট টেম্পারেচার এবং ভলিউমে কি হয়? টোটাল প্রেসারটা টোটাল নাম্বার অফ মোলস তার সঙ্গে প্রপোর্শনাল হয়। পিভি ইকুয়াল টু এনআরটি, এই ইকুয়েশন থেকে ভলিউম এবং টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে প্রেসারটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস। তাহলে যদি প্রেসারটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস হয়ে যায় তাহলে দেখো ডেল্টা নিউ এর ভ্যালু যাই হোক না কেন, পি বাই এন টোটাল যেটা সেটা সবসময় কনস্ট্যান্ট থেকে যাবে, তখন কিন্তু কোনো ইনার্ট গ্যাস অ্যাডিশনের কিন্তু কোনো এফেক্ট থাকবে না। মানে কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম যদি তুমি নিয়ে নাও তাহলে পি আর পি বাই এন টোটাল অলওয়েজ কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। সেখানে তোমার ডেল্টা নিউ যাই হোক না কেন তাতে প্রেসার বাড়ালেও পি বাই এন টোটাল যদি কনস্ট্যান্ট রয়ে গেল, সেখানে কেপিও পাল্টাবে না, বা কেপি তো এমনি পাল্টাবে না টেম্পারেচার কনস্ট্যান্ট বলে, অর্থাৎ কেএন এর কোনো তোমার চেঞ্জ হবে না। ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট প্রেসারে ইনার্ট গ্যাস অ্যাড করলে তার এফেক্ট আছে, কনস্ট্যান্ট ভলিউম ইনার্ট গ্যাস করলে তার কোনো এফেক্ট নেই। ঠিক আছে, বোঝা গেল?
হ্যাঁ স্যার। ঠিক আছে? এটা। তাহলে আমাদের দুটো ইম্পর্টেন্ট মানে দুটো ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট যা শেখা হয়ে গেল, একটা লাসাতিদের প্রিন্সিপাল এবং তার রিলেটেড সবকিছু, আর একটা হচ্ছে তোমার ভ্যান ডফ রিয়াকশন, ভ্যান ডফ ইকুয়েশন, ডাটা ভ্যান ডফ ইকুয়েশন, ভ্যান ডফ রিয়াকশন, আইসোবার, আইসোকোর, এই রিলেটেড জায়গা আর কি, এগুলো আমরা আলোচনা করে ফেললাম। এবার লাস্ট আজকে যে পার্টটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিবস এনার্জি অফ এ রিয়াকশন অ্যাজ এ ফাংশন অফ অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ রিয়াকশন। তাহলে গিবস এনার্জি বা ইকুইলিব্রিয়ামটাকে ইন টার্মস অফ অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ রিয়াকশন তোমাকে বুঝতে হবে, এবং সেখান থেকে ডেল্টা জি ভার্সেস জাই প্লটটাকে একটু ভালো করে বুঝতে হবে। ডেল্টা জি ভার্সেস জাই প্লটটাকেও তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এটা। আচ্ছা, আমি শুরুটা করছি এরকম একটা জায়গা থেকে। দেখো, আমরা করেছিলাম যে ওপেন সিস্টেমের জন্য বা ফর সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন, ডিজি ইকুয়াল টু মাইনাস এসডিটি প্লাস ভিডিপি প্লাস সামেশন ওভার আই মিউ আই ডিএনআই, এটা আমরা করেছি অলরেডি। এটা মানে এটা হচ্ছে কার জন্য সত্যি? মানে ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, এটা কার জন্য সত্যি? না, ফর এ ক্লোজ সিস্টেম হলে হবে না, ফর এ সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন। হ্যাঁ, ফর এ সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন ডিজি ইকুয়াল টু মাইনাস এসডিটি প্লাস ভিডিপি প্লাস সামেশন ওভার আই মিউ আই ডিএনআই। আর এবার টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট লাগবে, ডিজি ইকুয়াল টু কি হবে? সামেশন ওভার আই মিউ আই ডিএনআই। আচ্ছা, এবার ফর এ টিপিক্যাল রিয়াকশন সামেশন ওভার আই নিউ আই এআই তো জিরো, সেখান থেকে যদি আমি কোনো একটা আইগেনস্পেসিফিক নাম্বার অফ মোলস ইনিশিয়ালি এনআই জিরো বলি, আর কোনো একটা সার্টেন টাইমে তার নাম্বার অফ মোলস যদি এনআই হয়, তাহলে এনআই ইকুয়াল টু এনআই জিরো প্লাস নিউ আই ইন্টু জাই। তো সেখান থেকে জাইটা কত হলো? এনআই টি মাইনাস এনআই জিরো বাই নিউ আই। এটা এই জাইটাই হচ্ছে অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ রিয়াকশন। তাহলে অ্যাডভান্সমেন্ট অফ এক্সটেন্ট অফ রিয়াকশন তো আমি জাস্ট একটুখানি বলে রাখলাম, এইটাই হচ্ছে তোমার অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ রিয়াকশন। অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ রিয়াকশন। তাহলে দেখো, এখান থেকে যদি ডেরিভেটিভ করো, ডিএনআই ইকুয়াল টু কি হবে? মানে চেঞ্জটা, এটা তো কনস্ট্যান্ট, তার কোনো চেঞ্জ হবে না। আর যদি তোমার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা ইন্ডিপেন্ডেন্ট ধরে নাও, তাহলে ডিএনআইটা হচ্ছে নিউ আই ইন্টু ডিজাই। ডিএনআইটা হলো এনআই নিউ আই ইন্টু ডি জাই, ঠিক আছে? এবারে এই যে ইকুয়েশনটা ছিল ডিজি ইকুয়াল টু সামেশন ওভার আই মিউ আই ডিএনআই, ডিএনআই এর জায়গায় নিউ আই ডিজাইটা তুমি বসিয়ে দাও। তাহলে ডিজি ইকুয়াল টু সামেশন ওভার আই মিউ আই নিউ আই ইন্টু ডিজাই হলো। এবার তুমি কি করলে? ডিজাই দিয়ে ভাগ করো, আর টেম্পারেচার প্রেসার তো অলরেডি কনস্ট্যান্ট রাখা আছে, অর্থাৎ ডেল জি বাই ডেল জাই এর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার কি রইল? সামেশন ওভার আই মিউ আই মিউ আই। আচ্ছা, এবারে অ্যাডিটিভিটি রুল থেকে সামেশন ওভার আই মিউ আই কত? ডেল্টা জি তো। তাহলে এটা তো ফ্রম অ্যাডিটিভিটি রুল মনে আছে নিশ্চয়ই, যে কোনো একটা এক্সটেন্সিভ প্রপার্টি এটা হচ্ছে তার চেঞ্জটা হচ্ছে তোমার বেসিক্যালি সামেশন ওভার মিউ আই হয়। মানে মানে বেসিক্যালি এখানে মিউ আইটা হচ্ছে পার্শিয়াল মোলার গিবস এনার্জি। এমনিতে যে কোনো একটা এক্সটেন্সিভ প্রপার্টি, কোনো একটা মিক্সচারে তার যে টোটাল চেঞ্জ পরিমাণটা আর কি, সেটা হচ্ছে তোমার ওই হয় তোমার হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই অ্যাডিটিভিটি রুল আর কি, যাকে মানে সরি, এটা অ্যাডিটিভিটি রুল বললে ভুল হবে, এটা নয়, একটু ঠিক অ্যাডিটিভিটি রুল ঠিক বলাটা ঠিক হবে না। এটা অ্যাডিটিভিটি না, মানে কোনো একটা রিয়াকশনের জন্য, কোনো একটা রিয়াকশনের জন্য গিবস এনার্জির চেঞ্জটা, মানে কোনো একটা রিয়াকশনের জন্য যে গিবস এনার্জি, তুমি ধরো এই যে ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্ম যখন ডিরাইভ করেছিলে, ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্ম ডিরাইভ করলে কেমন করে করা হয়? ধরো কোনো একটা রিয়াকশন যখন তুমি কনসিডার করছো, প্রোডাক্টের কেমিক্যাল পোটেনশিয়াল ইনটু দ্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট মাইনাস রিয়াকশনটা কেমিক্যাল পোটেনশিয়াল মাল্টিপ্লাই বাই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, তাই তো? তাহলে তুমি ধরো এরকম একটা রিয়াকশন যখন কনসিডার করছো, মানে এটা ভ্যান ডফ, আমি আর নতুন করে লিখছি না, ভ্যান ডফ ইকুয়েশনের ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্মের যখন তুমি ডেরিভেশন করেছো, তখন খেয়াল করে দেখো কি করেছো। এই ধরো আমি জাস্ট এইভাবে লিখছি, শুধু ছোট করে লিখেছি, নিউ এ থেকে যদি তুমি ধরো নিউ ডি ডি তৈরি হয়, এখানে প্লাস ডট ডট ডট, এখানে প্লাস ডট ডট ডট, এক্ষেত্রে ডেল্টা জিটা কি হবে? জি ফর দ্য প্রোডাক্ট মাইনাস জি ফর দ্য রিয়াকশন, তাই তো? জি ফর দ্য প্রোডাক্টটা কি? এই ডি এর জন্য তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইনটু কেমিক্যাল পোটেনশিয়াল অফ ডি প্লাস ডট 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 মাইনাস মিউ এ ইনটু মিউ এ প্লাস ডট 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 ডট, এইটা এটা তো। এটাকে কেমন করে লিখতে পারো তুমি? সামেশন ওভার আই নিউ আই মিউ আই হিসেবে লিখতে পারো, কারণ প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট হলো পজিটিভ, রিঅ্যাকশনটা নেগেটিভ, তুমি এইরকম ভাবে লিখতে পারো, তাই না? এইটা
আমি তাই করেছি, সামেশন ওভার আই মিউ আই মিউ আইটা তুমি ডেল্টা জি লিখে ফেললে এইটা। তাহলে দেখো তাহলে কি হলো, ডেল জি বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার হচ্ছে ডেল্টা জি, অর্থাৎ জি বাসের জাই প্লটের যে স্লোপটা অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার সেটা ডেল্টা জি এর সঙ্গে সমান। তাহলে এবারে এই মাইনাস অফ ডেল্টা জি বা মাইনাস ডেল জি বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার একে বলা হয় রিয়াকশন অ্যাফিনিটি। তাহলে রিয়াকশন অ্যাফিনিটি হচ্ছে তোমার মাইনাস ডেল্টা জি, যেটা মাইনাস ডেল জি বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার একে বলা হচ্ছে রিয়াকশন অ্যাফিনিটি। আচ্ছা এবারে দেখো এই ডেল্টা জি এর টার্মসে কোন একটা রিয়াকশনের স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বা তার রিভার্স রিয়াকশনের স্পন্টিনিটি তোমার জানা আছে। ডেল্টা জি যদি নেগেটিভ হয় তখন ডেল জি বাই ডেল জাই এর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ হলো তখন কি হবে, ফরওয়ার্ড রিয়াকশনটা স্পন্টিনিয়াসলি ঘটবে। যদি ডেল্টা জি পজিটিভ হয়ে যায় তখন ডেল জি বাই ডেল জাই এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার গ্রেটার দেন জিরো হয়ে গেল, তখন তোমার ব্যাকওয়ার্ড রিয়াকশন কন্টিনিউয়াসলি ঘটবে, ফরওয়ার্ড রিয়াকশন করতে চাইবে না। আর যখন ডেল্টা জিটা জিরো হয়ে যাবে অর্থাৎ ডেল জি বাই ডেল জাই এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার জিরো হবে, তখন তোমার ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে। তার মানে আমি আগে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ইন টার্মস অফ ডেল্টা জি বুঝতাম, অবশ্যই এটা সবটাই হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে এইটা, হ্যাঁ এই যে টেম্পারেচার এই যে চেঞ্জটা সেটা কিন্তু গিউস-পেনাইক অফ দ্য রিঅ্যাকশন যেটা তুমি কনসিডার করছো পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে। এখানে কিন্তু টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট, এখানে কিন্তু তোমার টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট, এখানে টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট, এখানে টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট, টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট। তুমি লিখতেও পারো বা মুখে বলে দিলে। তাহলে দেখো তাহলে যেটা দাঁড়াচ্ছে যে তোমার গিউস-ফেনার্জি ভার্সেস অ্যাডভান্সমেন্ট অফ রিঅ্যাকশন সেই প্লটটাকে যদি তুমি আঁকতে পারো, সেই প্লটের স্লোপ থেকে কিন্তু তুমি বলে দিতে পারবে যে কোন জায়গায় প্রসেসটা স্পন্টিনিয়াস ফরওয়ার্ড ডিরেকশনে, কোথায় ব্যাকওয়ার্ড ডিরেকশনে কন্টিনিউয়াস, আর কোথায় ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা বুঝতে পেরেছো। এইখান থেকে এই যে ডেরিভেশনটাকে করলাম করে যে ডেল জি বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার যে ডেল্টা জি, হ্যাঁ মানে গিউস-ফেনার্জি অফ দ্য রিঅ্যাকশন সেই ডেরিভেশনটাকে বুঝতে পেরেছো। ঠিক আছে, হ্যাঁ স্যার। আর এবং ডেল্টা জি এর ভ্যালুটা পজিটিভ নেগেটিভ জিরো হলে তোমার কখন স্পন্টিনিয়াস নয় কখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করছে তুমি অলরেডি জানতে, সেটাকেই জাস্ট তুমি জি ভার্সেস যাই পরে স্লোপ দিয়ে জাস্ট বোঝার চেষ্টা করছো। ঠিক আছে, আচ্ছা এবার আমি তিনটে পসিবল ছবির কথা বলছি। দেখো ধরো প্রথম যে ছবিটায় ধরে নাও এই এই বাঁদিকে শুধু রিয়াকশনটা আছে, ডান দিকে প্রোডাক্ট আছে, অর্থাৎ রিয়াকশন যখন শুরু হয়নি তখন অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন যাইটাকে তুমি জাস্ট জিরো লিখছো, আর রিয়াকশন যখন শেষ হচ্ছে তখন অ্যাডভান্সমেন্ট বা এক্সটেন্ট অফ রিয়াকশনটা তোমার ওয়ান হয়ে গেল। তাহলে বাঁ দিকটা আছে পুরো রিয়াকট্যান্টটা আর ডান দিকটা আছে তোমার বেসিক্যালি প্রোডাক্টটা। ঠিক আছে, তাহলে প্রথম যে সিচুয়েশনটায় পিওর অবস্থায় প্রোডাক্টের ফ্রি এনার্জিটা রিয়াকট্যান্টের থেকে কম, সেকেন্ড সিচুয়েশনটায় প্রোডাক্টের ফ্রি এনার্জিটা রিয়াকট্যান্টের থেকে বেশি, আর থার্ড সিচুয়েশনটা প্রোডাক্ট এবং রিয়াকট্যান্টের ফ্রি এনার্জিগুলো বেসিক্যালি সমান। তিনটে সিচুয়েশন, তিনটেই হতে পারে, মানে পিওর রিয়াকট্যান্ট আর পিওর প্রোডাক্ট কার মানে এমন নয় নেসেসারিলি যে পিওর রিয়াকট্যান্ট থেকে পিওর প্রোডাক্টের ফ্রি এনার্জি সবসময় কমবে, এরকম কিন্তু নাই হতে পারে, কমতেও পারে বাড়তেও পারে একও থাকতে পারে। তাহলে এবার একটা টিপিক্যাল ছবি ধরো সেকেন্ড ফার্স্ট সিচুয়েশনটাকেই বলছি যে রিয়াকশনটাকে প্রোডাক্টকে ধরে গিফট এনার্জিটা ধরো কমে গেছে। তাহলে এই যে বাঁ দিকটা এই যে একটা মিনিমা দিয়ে যাচ্ছে, যখন মিনিমা দিয়ে গেল তখন ডেল জি বাই ডেল জাই এর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার জিরো, তার মানে কি এই জায়গায় ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়েছে। তার বাঁ দিকটায় দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ জি ভার্সেস জাই পটের স্লোপটা নেগেটিভ, তার মানে ফরওয়ার্ড ডিরেকশনের প্রসেসটা কন্টিনিউয়াস হয়েছে। আর ইকুইলিব্রিয়াম থেকে যে ডান দিকে যদি তুমি চলে যাও তখন পরিষ্কার দেখতে পাচ্ছ স্লোপটা পজিটিভ। স্লোপটা পজিটিভ হলে কি হবে, স্লোপটা পজিটিভ হলে তো তোমার বেসিক্যালি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করবে। তার মানে তুমি যে জায়গায় ছেড়ে দাও না কেন, বাঁ দিকে ছেড়ে দিলে স্পন্টিনিয়াসলি ফরওয়ার্ড রিঅ্যাকশন ঘটে হচ্ছে ইকুইলিব্রিয়ামে যাওয়ার চেষ্টা করবে, ডান দিকে ছেড়ে দিলে কন্টিনিউয়াসলি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঘটে গিয়ে তোমার ইকুইলিব্রিয়ামে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এই ছবি থেকে তুমি বুঝে যেতে পারছো জি ভার্সেস জাই পটের ছবি থেকে যে কোন জায়গায় অ্যাকচুয়ালি প্রসেসটা কন্টিনিউয়াস কোন ডিরেকশনে আর কোন জায়গায় ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হচ্ছে। যেমন এই পার্টিকুলার কেসে এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, এর বাঁ দিকটা হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে কন্টিনিউয়াস আর তার ডান দিকটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশনে কন্টিনিউয়াস। ঠিক এখানেও ঠিক এটা ইকুইলিব্রিয়াম, তার ফরওয়ার্ড ডিরেকশনে ডান দিকটা মানে তার বাঁ দিকে হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশন কন্টিনিউয়াস, ডান দিকে হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশন কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে এই যে টিপিক্যাল তিনটে ছবি এবং তিনটে ছবিটা বেসিক্যালি জি ভার্সেস জাই প্লটের ছবি, এবং সেই ছবি থেকে কোথায় অ্যাকচুয়ালি প্রসেসটা কোন ডিরেকশনে কন্টিনিউয়াস এবং কোথায় বা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করছে, এই যেখানে অ্যানালিসিসটাকে করা হয়েছে তার বেসিসে তুমি বুঝতে পারছো তো, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, কি গো ঠিক আছে হ্যাঁ স্যার। এটা? আচ্ছা এবারে একটা একটু কঠিন ছবি আঁকবো। দেখো ধরো অ্যাডিটিভিটি রুল থেকে
জিটা হচ্ছে সামেশন ওভার আই এন আই মিউ আই, এটা তুমি জানো। যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টি যদি হয় তাহলে মানে আসলে অ্যাডিটিভিটি রুলটা নিশ্চয়ই তোমার মনে আছে। অ্যাডিটিভিটি রুলটা মনে আছে, ধরো মানে ইটা হচ্ছে যদি তোমার একটা এক্সটেন্সিভ প্রপার্টি হয়, এটা এক্সটেন্সিভ প্রপার্টি হয়, আর এবার আইটা হচ্ছে তোমার পার্শিয়াল মোলার ভ্যালু অফ ই হয়, মোলার ভ্যালু অফ ই যদি হয়, তাহলে ইটাকে তুমি লিখতে পারো সামেশন ওভার আই এন আই এবার আই। এটা তোমার জানা আছে, দিস ইজ দ্য অ্যাডিটিভিটি রুল, তাই তো? এটা আমরা করিয়েছিলাম সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন যখন বলেছিলাম তখন এটা করিয়েছিলাম। আচ্ছা, গিবস এনার্জির টার্মসে তুমি তাহলে গিবস এনার্জি সেটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি, আর পার্শিয়াল মোলার গিবস এনার্জিতে কেমিক্যাল পোটেনশিয়াল, তাহলে জিটাকে লিখতে পারবে সামেশন ওভার আই এন আই মিউ আই, এরকম ভাবে লিখতে পারলে। ঠিক আছে, বুঝছি? এবারে দেখো, তাহলে এটা সামেশন ওভার আই এন আই মিউ আই এর জায়গায় মিউ আই স্টার প্লাস মিউ আই মাইনাস, মানে আমি কি করছি, এই যে একটা মিউ আই স্টারটাকে যোগ করে মিউ আই স্টারটাকে বিয়োগ করলাম, মিউ আই স্টারটাকে যোগ করে মিউ আই স্টারটাকে বিয়োগ করলাম। তাহলে এটা কত হচ্ছে, সামেশন ওভার আই এন আই মিউ আই স্টার প্লাস সামেশন ওভার আই এন আই মিউ আই মাইনাস মিউ আই স্টার। দেখো এই যে পার্টটা, এই পার্টটা আবার সেই অ্যাডিটিভিটি রুল থেকে, এটা যদি রিঅ্যাক্টর এবং প্রোডাক্টগুলো পিওর অবস্থায় থাকতো তাহলে তার গিবস এনার্জি, আর এই পার্টটা দেখো নাথিং বাট গিবস এনার্জি অফ মিক্সিং। আমরা গিবস এনার্জি অফ মিক্সিং এর এক্সপ্রেশন বের করেছিলাম তো ঠিক এইরকম করে, যে মেশানোর আগে কেমিক্যাল পোটেনশিয়াল গুলো ছিল মিউ আই স্টার, মেশানোর পরে যদি কেমিক্যাল পোটেনশিয়াল গুলো মিউ আই হয়ে যায়, তাহলে তোমার গিবস এনার্জি অফ মিক্সিংটা কত হচ্ছে, সামেশন ওভার আই এন আই মিউ আই মাইনাস মিউ আই স্টার, মানে জি কত জি স্টার প্লাস জি স্টার প্লাস ডেল্টা জি মিক্সিং, এটা। আচ্ছা, এবারে দেখো এখানে তুমি যেটা করছো যে তোমার দেখো এখানে তুমি কি করছো না, তুমি এইটাকে তুমি জাই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো টেম্পারেচার প্রেসারকে কনস্ট্যান্ট রেখে, তাহলে এইটা হলো ডেল জি বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, এইটা হয়ে যাচ্ছে তোমার ডেল জি স্টার বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার প্লাস ডেল্টা জি মিক্সিং বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, এইটা। আর এবার ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে, ইকুইলিব্রিয়ামে তো ডেল জি বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার হচ্ছে জিরো ইকুইলিব্রিয়ামে। তাহলে এইটা যদি জিরো হয় তার মানে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো ডেল্টা জি মিক্সিং বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, এটা হতে হবে মাইনাস ডেল জি স্টার বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার। তার মানে তুমি যদি গিবস এনার্জি অফ মিক্সিং ভার্সেস জাই প্লটটাকে করো, কোন একটা সার্টেন জাইয়ে ডেল্টা জি মিক্সিং ভার্সেস জাই প্লটের স্লোপটা যখন জি স্টার ভার্সেস জাই প্লটের স্লোপের সমান বাট অপোজিট ইন সাইন হবে, তখন এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে, তখন ডেল জি বাই ডেল জাই আর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার জিরো হবে, তখন তোমার ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে। তাহলে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার জন্য ডেল্টা জি অর্থাৎ ডেল জি বাই ডেল জাই আর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারটা তোমার জিরো হতে হবে। এটা কখন জিরো হবে, যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তার মানে কি, ডেল্টা জি মিক্সিং ভার্সেস জাই প্লট তুমি আঁকো একটা পার্টিকুলার জাইতে, এই যে ডেল্টা জি মিক্সিং ভার্সেস জাই প্লটের স্লোপটা তোমার জাস্ট জি স্টার ভার্সেস জাই প্লটের স্লোপের সমান বাট অপোজিট ইন সাইন যখন হবে, তখন হচ্ছে তোমার ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে। তাহলে ম্যাথামেটিক্যালি ব্যাপারটা বুঝতে পারলে তো? ঠিক আছে, হলো কি গো, ঠিক আছে ম্যাথামেটিক্যালি? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আচ্ছা, এবারে এইটা গ্রাফিক্যালি দেখো কি হচ্ছে। আচ্ছা, একটা জিনিস দেখো যে এই জি স্টার যেহেতু পিওর সাবস্টেন্স, এটা তো পিওর, তাহলে অ্যাডভান্সমেন্ট অফ রিঅ্যাকশনের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না, যেহেতু সেই জন্য তুমি ধরো একটা টিপিক্যাল সিচুয়েশন, এই ধরো রিঅ্যাক্ট্যান্ট আছে, এই ধরো প্রোডাক্ট আছে, হ্যাঁ, তাহলে জি স্টারের যে প্লটটা, হ্যাঁ, সেটা কিন্তু একদম সবসময় স্ট্রেট লাইন হবে, মানে জি স্টারটা বলছি, হ্যাঁ, এই যে এখানে এখানে এই যে লিখেছে না যে ডেল জি স্টার বাই ডেল জাই এর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, এবারে এইখানে তো রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্ট যখন পিওর, তাই না, তাহলে এ তো আর অ্যাডভান্সমেন্ট অফ রিঅ্যাকশনের সঙ্গে এর তো ভেরিয়েশন হবে না, তার মানে বেসিক্যালি ওটা একটা স্ট্রেট লাইন, মানে এই যে ছবিটা, এই যে কালো ছবিটা, সেটা বেসিক্যালি জি স্টারের প্লট, এই হচ্ছে জি স্টারের প্লট এটা। আর একটা টিপিক্যাল কেসে
এই যে তুমি ধরো ছবিটাকে আঁকছো, মানে এইটা 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 হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মানে এর প্লট, মানে তোমার ওই মানে আসলে ব্যাপারটা কি হয় এটা বলে নিই। সেটা হচ্ছে এই দেখো, এই যে ও থেকে ও, এই যে একটা কালো ছবি আঁকা আছে না, এইটা বেসিক্যালি হচ্ছে ডেল্টা জি মিক্সিং এর ছবি। ডেল্টা জি মিক্সিং, হ্যাঁ, ডেল্টা জি মিক্সিং এর ছবি। তোমরা ওই বাইনারি সলিউশন যদি হয় তাহলে ডেল্টা জি মিক্সিং তুমি দেখেছো তো, ওটা একটা মিনিমা দিয়ে যায় এবং এরকম দেখতে ছবিটা হয়, যেখানে এইটা হচ্ছে জিরো, এটা হচ্ছে তোমার নেগেটিভ হচ্ছে, এটা তোমার জানা আছে। আর একটা পিওর সাবস্টেন্সের জন্য গিভসম্যানের যে জি স্টার হচ্ছে এরকম দেখতে। এবারে যেহেতু জিটা হচ্ছে জি স্টার প্লাস ডেল্টা জি মিক্সিং, অর্থাৎ এইটা আর এইটা এই দুটোকে তুমি যোগ করো, যোগ করলে ওভারঅল একটা ছবি তুমি পাবে, সেটা হচ্ছে এইটা, যেটা আমি এই যে সবুজ যে ছবিটা সেটা হচ্ছে এইটা। সবুজটা হচ্ছে জি ভার্সেস, মানে এইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার জি এর ছবি, এইটা এইটা এটা জি এর ছবি, এইটা হচ্ছে ডেল্টা জি স্টারের ছবি। আর এই যে হ্যাঁ বলো, স্ক্রিন, আচ্ছা স্ক্রিনটা দেখো freeze হয়ে গেছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? না স্যার, ফ্রিজ হয়ে গেছে স্যার স্ক্রিন। এই রে, দাঁড়াও 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 দাঁড়াও, তোমার ইয়ে হয়ে গেছে মনে হয়, এক সেকেন্ড। এবার ঠিক আছে স্যার। ঠিক আছে, অনেকক্ষণ থেকে চলছে তো, সকালেও বা ক্লাস নিয়েছে, হয়তো হতে পারে ইন্টারনেট হয়তো শেষ হয়ে গেছে, হতে পারে। হুম, না, তবু একটা এখন দেখা যাচ্ছে তো, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? আবার তো চলে গেল। আচ্ছা দাঁড়াও। স্যার কার্সার, স্যার স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে, কার্সার টার্সার কিছু নড়ছে না আপনার, দেখা হ্যাঁ যাচ্ছে না বুঝতে পারছি, কার্সারটা। বুঝতে পারছি, বুঝতে পারছি। দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ মানে নেটওয়ার্ক। এক সেকেন্ড, আর একটুখানি সময় বাকি ছিল। হুম, হ্যাঁ দাঁড়াও। দেখো এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? দেখো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যালো, আমার কথা শুনতে হ্যাঁ পাচ্ছ? স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, আচ্ছা, আর স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখো যেটা বলছিলাম, দেখো তাহলে এই যে ছবিটা, এইটা হচ্ছে তোমার জি স্টারের ছবি, আর এই যে কালো ছবিটা সেটা হচ্ছে ডেল্টা জি মিক্সিং এর ছবি। তুমি ডেল্টা জি মিক্সিং এর ছবি তুমি আগে এঁকেছিলে এরকম দেখতে, এটা হচ্ছে জিরো ভ্যালু। আর জি স্টারটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশনের সঙ্গে রিয়াকশন থেকে যখন প্রোডাক্টে যখন যাচ্ছে সেটা লিনিয়ারলি জাস্ট ভ্যারি করছে। আর এবারে জিটা কত, জি স্টার প্লাস ডেল্টা জি মিক্সিং যেহেতু, তাহলে এই যে মানে তোমার ব্লু যে কালারটা, ব্লু যে প্লটটা সেটা হচ্ছে জি ভার্সেস জাই এর ছবি। ঠিক আছে, আর এবারে কি হচ্ছে দেখো, তোমার এই যে মানে তুমি যদি এই এ থেকে একটা মানে জাই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল একটা লাইন তুমি টেনে নাও, তাহলে এ বিটা হচ্ছে জি স্টার বাসে জাই প্লট, এটা স্ট্রেট লাইন তো, তার একটা পার্টিকুলার স্লোপ আছে।
তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে তার মাইনাস থিটাতে তুমি যে স্ট্রেট লাইনটা আঁকলে ধরো এ বি স্টার, তাহলে এ বি আর এ বি স্টার কি হয়েছে না জাই এর সঙ্গে প্যারালাল একটা লাইন টেনেছো তুমি এ থেকে, উপরে অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে নিচের অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি মাইনাস থিটা, তাহলে এই এর যা স্লোপ হবে এ বি প্রাইমের স্লোপটা হচ্ছে এ বি সমান বাট অপোজিট ইন সাইন হবে। এটা বুঝতে পারছো যে এ বি যে ছবিটা আর এ বি প্রাইম যে ছবিটা আমি এঁকেছি, তাহলে এর প্যারালাল লাইন জাই অ্যাক্সিসের প্যারালাল লাইনটা হচ্ছে এইটা, বেসিক্যালি এই লাইনটা। এটা ধরো একটা এই যে লাইনটা আমি কথা বলছি, এই যে লাইনটা, এই যে লাইনটা, এই যে লাইনটা, হ্যাঁ এই লাইনটা তো তোমার বেসিক্যালি জাই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল লাইন। তাহলে এই লাইনের রেসপেক্টে কম্পেয়ার করে দেখো, জাস্ট এ বি সেইটা ওই তোমার পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এ বি প্রাইমটা যে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে তোমার বেসিক্যালি মাইনাস থিটা অ্যাঙ্গেল করছে। তাহলে এ বি আর এ বি প্রাইম তাদের স্লোপ গুলো হচ্ছে সমান বাট অপোজিট ইন সাইন। এটা বুঝতে পারলে? এ বি আর এ বি প্রাইম তাদের স্লোপ গুলো সমান বাট অপোজিট ইন সাইন। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এ বি প্লটের স্লোপটা কি? এটা কিন্তু জি স্টার ভার্সেস জাই প্লট। তাহলে এ বি প্লটের স্লোপ মানেই হচ্ছে বেসিক্যালি ডেল জি স্টার বাই ডেল জাই এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার। তাহলে এ বি প্রাইম তার স্লোপটা কত না মাইনাস ডেল জি স্টার বাই ডেল জাই এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার। এইটা এটা বুঝতে পারলে? হলো? স্যার। আচ্ছা, এবারে এ বি প্রাইমের সঙ্গে প্যারালাল কিছু লাইন তুমি টানছো, ধরো এ বি প্রাইম, এ ডবল প্রাইম, বি ডবল প্রাইম, এ ট্রিপল প্রাইম, বি ট্রিপল প্রাইম, তার মানে এরা কিন্তু প্যারালাল লাইনস। তাহলে এই প্যারালাল লাইনগুলো স্লোপ সবাই সমান হবে, তাই তো? হলো? আচ্ছা, এবারে এই যে প্যারালাল লাইনসগুলোর মধ্যে একটা লাইন তুমি টেনেছো যেটা বেসিক্যালি দেখো এই ডেল্টা জি মিক্সিং কে জাস্ট টাচ করেছে, অর্থাৎ এটা হচ্ছে তার একটা ট্যানজেন্ট বা স্পর্শ, ঠিক আছে? তাহলে এই যে এ ট্রিপল প্রাইম, বি ট্রিপল প্রাইম, এই জাই ইকুয়াল টু জাই, এই জাই ইকুয়াল টু একটা পার্টিকুলার ভ্যালুতে তুমি যে ট্যানজেন্টটাকে টেনেছো, হ্যাঁ দেখো এই যে এটা খেয়াল করে দেখো এ ট্রিপল প্রাইম, বি ট্রিপল প্রাইম যেটা, এটা বেসিক্যালি কি এই যে কার্ভটা আছে ডেল্টা জি মিক্সিং ভার্সেস জাই প্লট, তার একটা পার্টিকুলার পয়েন্ট এটা ট্যানজেন্ট রিপ্রেজেন্ট করছে না, তাই তো? হলো? এবং ট্যানজেন্টটা কোন পয়েন্টে? ট্যানজেন্টটা কোন পয়েন্ট? একটা পার্টিকুলার ভ্যালুতে। তাহলে দেখো, তাহলে এই পার্টিকুলার ভ্যালু, সেই পার্টিকুলার ভ্যালুটাকে তুমি জাই ইকুইলিব্রিয়াম বলো। তাহলে এই পার্টিকুলার ভ্যালুতে এ ট্রিপল প্রাইম, বি ট্রিপল প্রাইমটা হচ্ছে তোমার ডেল্টা জি মিক্সিং ভার্সেস জাই প্লটের একটা ট্যানজেন্ট। তার স্লোপটা কি হচ্ছে না এ বি প্রাইম তার স্লোপের সঙ্গে সমান, আবার এ বি প্রাইমের স্লোপটা কি এ বি স্লোপের সঙ্গে সমান বাট অপোজিট ইন সাইন। তার মানে কি এই কন্ডিশনটা স্যাটিসফাই হলো। যখন জাই কত জাই ইকুইলিব্রিয়াম, তখন ডেল্টা যে মিক্সিং বাই ডেল জাইটা সেটা হয়ে যাচ্ছে মাইনাস ডেল জি স্টার বাই ডেল জাই এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, তাই না? হলো? বুঝতে পারলে? স্যার জাই ইকুয়াল হ্যাঁ টু স্যার। জাই ইকুইলিব্রিয়াম। এই যে জাই ইকুয়াল টু জাই ইকুইলিব্রিয়াম, এই যে এই জাই ভ্যালুতে তোমার এই যে এ ট্রিপল প্রাইম, বি ট্রিপল প্রাইম এই স্টেল লাইনটা অ্যাকচুয়ালি কি না ডেল্টা জি মিক্সিং ভার্সেস জাই প্লটের একটা ট্যানজেন্ট না, তাই তো? হ্যাঁ স্যার। সেই ট্যানজেন্টের স্লোপ কোনটা হবে? এইটা ডেল্টা জি মিক্সিং বাই ডেল জাই এট জাই ইকুয়াল টু জাই ইকুইলিব্রিয়াম, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এইটা কি হলো না এইটার স্লোপটা সেটা হচ্ছে এ বি প্রাইমের স্লোপের সঙ্গে সমান। আর এ বি প্রাইমের স্লোপটা কি না দেখো জি স্টার ভার্সেস জাই প্লট, যেটা তার স্লোপের সমান বাট অপোজিট ইন সাইন। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হলো। আর এই কন্ডিশনটা স্যাটিসফাই হলে কি হবে? এই কন্ডিশনটা স্যাটিসফাই হলেই হচ্ছে ডেল জি বাই ডেল জাই আর টিপিটা তোমার জিরো হবে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে। তার মানে এই যে ভ্যালুটা, এই যে জাই ইকুইলিব্রিয়াম যেটা, এইটাই তোমার হচ্ছে ইকুইলিব্রিয়াম ভ্যালু। মানে আগে যেটা করেছিলে জি ভার্সেস জাই প্লট করলে তার যেটা মিনিমা সেটা ইকুইলিব্রিয়াম দেয়, এবং সেই মিনিমাটা দেখো তোমার জাস্ট এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তুমি বেসিক্যালি পেয়ে যাচ্ছ। মানে বেসিক্যালি যেখানে মিনিমা, সেই মিনিমা যে করসপন্ডিং জাই ভ্যালু, সেই পয়েন্টে তুমি যদি তুমি ডেল্টা জি মিক্সিং ভার্সেস জাই প্লটে তুমি একটা ট্যানজেন্ট টানো, তাহলে এই কন্ডিশনটা অটোমেটিক্যালি স্যাটিসফাইড হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার।
তাহলে এই জায়গাটা একটুখানি তোমার ছবিটা কমপ্লিকেটেড, একটা বইও খুব পরিষ্কার করে লেখা আছে, আমি তোমাদেরকে বললাম ছবিটা এঁকে এঁকে, এই জায়গাটা একটুখানি তোমাকে হয়তো বুঝতে হবে, বা পরের দিন যদি কিছু ডাউটস থাকে এই জায়গা থেকে তোমার কিছু ডাউটস থাকলেও থাকতে পারে। ঠিক আছে? তো দেখো, তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে কনসেপচুয়ালি যে জায়গাগুলো বলার আমরা বলে ফেললাম। হ্যাঁ, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে কনসেপচুয়ালি যে যে জিনিসগুলো বলার আমরা বলে ফেলেছি, তাহলে নেক্সট দিনে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মধ্যেই থাকবো। আর একটা ক্লাস আমি নেব জাস্ট নেক্সট ক্লাসে হচ্ছে বেসিক্যালি আমাদের মোর অ্যাবাউট কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। মোর অ্যাবাউট কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে এখানে তোমাদের যেটা বেসিক্যালি করতে হবে, ভ্যারিয়াস এক্সাম্পলস দেখতে হবে, সেখানে তোমার এফেক্ট অফ various factors on the equilibrium and spontaneity of the reaction। হ্যাঁ, এইটাকে দেখতে হবে। হ্যাঁ, effect of various factors on the equilibrium and spontaneity of the reaction, এইগুলোকে দেখা আর কি। মানে আমরা তো মানে একটা টিপিক্যাল টাইপের রিয়াকশন, নিউ এ প্লাস নিউ বি থেকে নিউ ডি প্লাস নিউ ই, এরকম একটা টিপিক্যাল সিচুয়েশনে তো কেসটাকে করছি। এবার সত্যি সত্যি ধরো নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হলো, তারপরে ধরো N2O4 ভেঙে হচ্ছে তোমার NO2 তৈরি হলো, ইত্যাদি ইত্যাদি। হাইড্রোজেন প্লাস কার্বন ডাইঅক্সাইড মিলে হচ্ছে ওয়াটার ভেপার এবং কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, PCl5 ভেঙে PCl3Cl2 তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের রিয়াকশন আর কি। তাদের জন্য আমরা মানে বেসিক্যালি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এগুলোকে কেমন করে কাজে লাগাবো, এবং তার মতো করে যে নিউমেরিক্যাল প্রবলেম টবলেম যেগুলো হয় আর কি, সেইগুলোকে নিয়ে আমাদের বেসিক্যালি নেক্সট দিন আলোচনাটা চলবে আর। ঠিক আছে? তাহলে আমাদের আগের দিনের ক্লাসে আমি বেশ কিছুটা রিভিশন করিয়ে দিলাম, প্লাস নতুন বেশ কিছুটা জিনিস পড়ালাম। এই পুরো জিনিসটা তোমরা ভালো করে তৈরি করে ফেলো, দখলে নিয়ে চলে এসো। হ্যাঁ, আমরা মানে মানে ওইটা এই সপ্তাহে তো আবার একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্লাস হওয়ার কথা আছে, সেইখানে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করে দেবো, এবং সেই সঙ্গে সঙ্গে কিছু মানে এখানে আমি কিছু নিউমেরিক্যাল প্রবলেমসও কিন্তু করে নেব এর সঙ্গে সঙ্গে। নিউমেরিক্যাল প্রবলেমস এটাকে আমাদের দেখতে হবে। মানে যে চ্যাপ্টারগুলো পড়া হয়ে যাচ্ছে হুট করে দেখবে পরীক্ষা চলে আসবে। হ্যাঁ, যে চ্যাপ্টারগুলো পড়া হয়ে যাচ্ছে সেই চ্যাপ্টারগুলো কিন্তু তুমি একদম রেডি করে ফেলো। হ্যাঁ, রেডি করতে করতে মানে পরের দিনের ক্লাসে তোমার বলবে এই জায়গাটা বুঝতে কোথায় কি ডাউটস আছে ইত্যাদি ইত্যাদি গুলো। ঠিক আছে? তাহলে আমরা এখানে রেখে দিই এন্ড অফ লেকচার 2। ঠিক আছে? কারো কিছু অসুবিধা থাকলে বলো।